নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমহর্ষক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও দক্ষিণ রায়। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও দক্ষিণ রায়। অবশেষে গত পরশু শীত বাবাজি কলকাতা শহরকে বিদায় জানিয়ে প্রস্থান করেছেন। বাবা, জোর বাঁচান বাঁচলাম, না হলে হয়তো লেপের তলায় থেকেই জমে যেতাম। এমন একটা বিশ্বাস আমার পেয়ে বসেছিল। সত্যি বলছি, অনেক বছর পর আবার এমন শীত পড়ল। মানুষকে হাড়ে হাড়ে বুঝিয়ে ছেড়েছে বাতের ব্যথা কাকে বলে। ঠান্ডার মধ্যে কিছু হোক না হোক, কবিরাজি মলমের ব্যবসা বেশ বেড়েছে। কেন বলছি? তার কারণ আছে। আমি তো এমনিতেই ঘর কোনো লোক। গত 2 মাস কাজে বেরোনো ছাড়া কেবল জানলার ধারে বসে রোদ পুইয়েছি। তখন দেখতাম রোজ একটা লোক স্কুটারে করে মাইকে হাঁকতে হাঁকতে যেত। মলম চাই, মলম। বাতের ব্যথার ভালো মলম আছে, নিয়ে যাও, নিয়ে যাও। একবার লাগাবে, বারবার মনে করবে। কবিরাজ ধনঞ্জয় গড়গড়ির বহু দিনের সাধনার ফল এই মলম। আর কয়েকটাই পড়ে আছে, শিগগির এসো, শিগগির এসো। মলমটা কতটা কাজে লাগবে জানি না, তবু একটা কিনে নিয়েছিলাম। না, নিজের জন্য নয়, কিনেছিলাম তারানাথের জন্য। মানুষটা শীতকাল এলেই একেবারে কুঁকড়ে যান। নানাবিধ অসুখ বিসুখ একসাথে তাকে আক্রমণ করে। সেই সময় তন্ত্রের জোরও তাকে বাঁচাতে পারে না। আজ বাইরে কটকটে রোদ উঠেছে দেখে আমি ভাবলাম, যাই একবার তারানাথের বাড়ি হয়ে আসি, মলমটাও তাকে দেওয়া হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পাতলা একটা ফতুয়া গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম মঠলেনের পথে। যাওয়ার পথে কিশোরীর বাড়ি পড়বে। আগের বাসস্থান ছেড়ে সে এখন চম্পা বিহারী রোডের কাছে বাড়ি ভাড়া নিয়ে এসেছে। তাই তাকেও ডেকে নেব এই ভেবে তাড়াতাড়ি পা চালিয়ে চলতে লাগলাম। কিশোরীর বাড়ি পৌঁছে তাকে ডাক দিতে যাব, দেখি বাবু ছাদে দাঁড়িয়ে কম্বল রোদে দিচ্ছে। আমি নিচ থেকে তাকে হেঁকে বললাম, ওয়ে বন্ধু, ব্যস্ত নাকি? আরে না না, ব্যস্ত আবার কিসে? কাজের মধ্যে এই লেপটাকে একটু রোদে দিচ্ছি মাত্র। তা বলো, তুমি এ পথে কি মনে করে? তারানাথের বাড়ি যাচ্ছি, যাবে নাকি? যাবে নাকি জিজ্ঞাসা করছো? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে কিশোরী হাসি মুখে বেরিয়ে এলো বাড়ি থেকে। চলো ভায়া। আমরা পা চালিয়ে হাঁটতে লাগলাম। চারপাশের দৃশ্য দেখে বেশ ভালো লাগছিল। এতদিন পর ঠান্ডার তেজ কমতে মানুষ ঘরের বাইরে বেরিয়ে পথঘাট জমিয়ে তুলেছে। কিছুদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল এই শহরে যেন সবাই শীত ঘুমে চলে গেছে। আমরা প্রায় মঠলেনের কাছাকাছি এসে পড়েছি, এমন সময় মনে পড়ল, এই রে, আমাদের যে তারানাথের প্রিয় সিগারেট পাসিং শোয়ের প্যাকেটটাই কেনা হয়নি। এ বাবা, মস্ত বড় ভুল হয়ে গেল যে। পকেটে হাত দিয়ে দেখলাম মানি ব্যাগটাও আনতে ভুলে গেছি। কিশোরীকে বলতে সেও জানালো যে তার কাছেও মানি ব্যাগ নেই, আমার মতোই ঘরে ফেলে এসেছে। উপায়ান্তর না দেখে কিশোরীকে আবার পাঠালাম বাড়িতে মানি ব্যাগটা নিয়ে আসার জন্য। সে ঈষৎ বিরক্ত হলো বটে, তবে আমি তাতে বিশেষ আমল না দেওয়ায় সে ছুট লাগালো ফিরতি পথে। মোটামুটি 15 মিনিট পর আবার তাকে দেখতে পেলাম। যেমন ছুটতে ছুটতে গেছিল সেইভাবেই ছুটতে ছুটতে এসে আমার সামনে দাঁড়িয়ে প্রবলভাবে হাঁপাতে লাগলো। এই নাও সিগারেট। আমি দেখলাম কিশোরীর মুখ লাল হয়ে উঠেছে। তৎক্ষণাৎ পাশের চায়ের দোকান থেকে জল নিয়ে এসে তার মুখে চোখে ছেটালাম। অল্প সময় পর সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আমরা আবার যাত্রা শুরু করলাম। তারানাথের দোরগড়ায় পৌঁছে সদরের কড়ানাড়তে ভিতর থেকে দরজা খুলে আমাদের দেখা দিলেন স্বয়ং তারানাথ। আমাদের দেখে হাসি হাসি মুখ করে বললেন, আরে এসো এসো, দুজনে এসো, ভেতরে এসো। ভিতরে ঢুকে আমরা চিরাচরিত পদ্ধতিতে সেই পুরনো ছোট ঘরটায় গিয়ে বসলাম।
তারানাথও এসে আমাদের সামনে বেশ আয়েশ করে বসলেন। হ্যাঁ, তা বলো, অনেকদিন পর এলে যে, এতদিন কোথায় ছিলে? আমি কিছু বলার আগেই কিশোরী বলল, কোথায় আর থাকবো ঠাকুরমশাই, এতদিন লেপের তলায় তুষার সমাধিতে শায়িত ছিলাম। তা আমাদের কথা বাদ দিন, আমরা এখনো জোয়ান আছি। কষ্ট তো ভোগ করছে বিশেষ করে শিশুরা আর ওই আপটান বয়সী জেঠু দাদুরা। আপনি বরং আপনার খবরটাই দিন দেখি। আমি আর কি বলবো আমার কথা, 3 কাল শেষে 1 কালে এসে ঠেকেছি। মানুষের ধর্ম অনুযায়ী বার্ধক্যের কষ্ট তো আমাকেও পোহাতে হবে নাকি? এই শীতে বেশ কষ্ট পেয়েছি অবশ্য। শির দাঁড়ায় ব্যথায় কয় রাত যে ঘুমায়নি তারই অত্যা নেই। এই সুযোগে আমি বললাম, আরে সেই কারণেই তো আমি আপনার জন্য এই মলমটা এনেছি, লাগিয়ে দেখুন তো আরাম পান কিনা। কই দেখি। আচ্ছা, রাত্রে শোয়ার সময় লাগাবো। তা আজকের কাগজে কি চোখ বুলিয়েছ? কেন, আজকের খবরে বিশেষ কিছু আছে নাকি? হিটলার কি আত্মসমর্পণ করে দিয়েছে? বড্ড বাচাল তুমি, জানো তো। ওই যে ট্রাঙ্কের উপর বর্তমান ভারতের কাগজটা পড়ে আছে, 2য় পাতায় ভালো করে চোখ বোলাও, তাহলেই বুঝতে পারবে। পরিবেশ আজ পদ্দলিত মানব সভ্যতার ক্রমবিকাশের ফলে বর্তমানে লাভের চাইতে ক্ষতির মুখী দেখছে পরিবেশ। সমাজ ব্যবস্থার উন্নতির আড়ালে যে হারে প্রতিনিয়ত গাছপালা কাটা হচ্ছে, তাতে এ কথা খুব সহজেই বলা যায় যে বিনাশ অবশ্যম্ভাবী। ইতিমধ্যেই তার প্রভাব পড়েছে কলকাতার শহরাঞ্চলে। কিছুদিন আগে পর্যন্ত যানবাহনের ধোঁয়ায় ভোরবেলা থেকে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, তা মোটামুটি বেলা 11টা অবধি স্থায়ী হয়েছে। ফলাফল পথ দুর্ঘটনা। দূষণের কথা যখন উঠল, তাহলে সুন্দরবনের প্রসঙ্গ নিজে থেকেই এগিয়ে আসে। ইট কাঠ পাথরের জঙ্গল বৃদ্ধি হওয়ার ফলে সজীব উদ্ভিদের অস্তিত্ব আজ সংকটে। ভোগবাদী স্বার্থান্বেষীর দল এখন নীরব। নির্জন সুন্দরবনকেও কেউ রেহাই দিচ্ছে না। সেখানেও তারা অবলীলায় বন্য জীব বৈচিত্র্য ধ্বংস করে চলেছে একের পর এক। কারণ দেশের শাসন আজ বিদেশিদের হাতে বাঁধা। 2টো বাঘ ভাল্লুক মারলে তাদের কিছু আসে যায় না, কিন্তু ভারতীয় হয়ে ভারতের মানুষরাই তাদের কার্যকলাপকে কিভাবে সমর্থন করছে, সেটাই সবথেকে আশ্চর্যের ব্যাপার। গাছপালার পাশাপাশি চোরা শিকারীর দল নির্বিবাদে বাঘ মেরে চলেছে। দিন প্রতিদিন আশঙ্কাজনকভাবে কমছে বাঘের সংখ্যা। সুন্দরবনের আঞ্চলিক গোষ্ঠীর নেতা শিবনাথ মুর্মু এই বিষয় নিয়ে সরকার বাহাদুর কাছে নালিশ জানায়, কিন্তু আশানুরূপ কোনো রকম জবাব তিনি পাননি। শেষে নিজ উদ্যোগে শিবনাথ লেঠেলদের দল তৈরি করে চোরা শিকারীদের আটকানোর ব্যবস্থা নেন। এর কিছুদিন পর থেকে সেও হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়দের অনুমান শিবনাথকে অপহরণ কিংবা গুম খুন করা হয়েছে। প্রশাসনের কাছে বিচার চাওয়া হলেও এখনও পর্যন্ত তারা কোনো রকম উপযুক্ত সিদ্ধান্ত নেননি। কিশোরী থামল। তারানাথ বললেন, প্রতিবেদনটা পড়ে কি বুঝলে কিশোরী? উফ, বোঝার মতো তো সেরকম কিছুই নেই ঠাকুরমশাই। এই খবর তো প্রতিদিনই কোনো না কোনো খবরে ছাপাচ্ছে। তারানাথ তাকে থামিয়ে দিয়ে বললেন, না না না, তুমি বোঝনি। খবরের শেষ অংশে কি পড়লে মনে করো? হ্যাঁ, ওই তো ওই সুন্দরবনের প্রতিনিয়ত বাঘ মেরে ফেলা হচ্ছে এই নিয়ে। হ্যাঁ, আমি ওই জায়গাটার কথাই বোঝাতে চেষ্টা করছিলাম। বাঘ আমাদের প্রকৃতির কত বড় সম্পদ তোমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে খবরটা পড়েও এতটা স্বাভাবিক থাকতে না। জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে বাঘ। ভেবে দেখো তো, যদি বাঘ না থাকতো তাহলে কি হতো? তৃণভোজীর সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকতো এবং গাছপালা তাতে সংকটে পড়ত। আরে এইসব তো বইয়ের পড়া, এর মধ্যেই ভুলে গেলে? বাহ! কিশোরী কোনো জবাব দিলে না। তারানাথ আরও কিছুটা বলতে যাচ্ছিলেন, আমি মাঝপথে তাকে থামিয়ে বলে উঠলাম, আচ্ছা ঠাকুরমশাই,
আপনার কাছে তো এত সব বিচিত্র বিচিত্র গল্প শুনেছি, কোনটায় জলপিশাচ, কোনোটায় বেতাল, কোনোটায় ব্রহ্মপিশাচ। আজ সেসব না কোনোটাই শোনার ইচ্ছে নেই। আপনি বরং এই প্রকৃতি নিয়ে কিছু বলুন তো। বহুদিন স্বাদ বদল হয়নি। তারানাথ কিছুক্ষণ চুপ রইলেন। আমি বুঝলাম তার মাথার মধ্যে গল্পের খেলাঘর তৈরি হতে শুরু করেছে। হাতের সিগারেটটা কয়েকটা টানে শেষ করে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে নড়ে চড়ে বসলেন। আমাদের গল্প ধরি সত্য ঘটনা শোনা শুরু হলো। সময়টা ওই ধরো মাতু পাগলির সাথে সাক্ষাৎকারের পরপরই। বীরভূম ছেড়ে বেরিয়ে এসে কোন দিকে যাব স্থির করতে পারলাম না। মাথার উপর তখন চড়া রোদ, জল তেষ্টায় গলা শুকিয়ে এসেছে একেবারে। এমন অবস্থায় অবসন্নের মতো কোনো একটা দিক ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটা যত বাড়ে সমান মাত্রায় তেষ্টাও বাড়ে। মনে হতে লাগলো জীবন এখানেই শেষ, শরীরে আর একটুও চলার শক্তি নেই। ধপ করে পড়ে গেলাম তেতে ওঠা লাল মাটির উপর। ভগবান বোধহয় সেদিন আমাকে জ্যান্ত চিতায় তোলার মতলবেই ছিলেন। আমার সেসবে কোনো ভ্রুক্ষেপ ছিল না। শরীরে জোর নেই, গলায় তেষ্টা। এমন অবস্থার চাইতে মরে যাওয়াই ভালোই ভেবে চোখ বুজিয়ে ফেললাম। কতক্ষণ পর ঘোর কেটেছিল জানি না, তবে যখন খুললাম দেখি আমার মুখের উপর ঝুঁকে রয়েছে আরো কতগুলি সচকিত মুখ। চোখ খুলে সরাসরি তাদের সাথে চোখাচোখি হতেই ছিটকে উঠে কয়েক হাত পিছিয়ে গেলাম। রাত ততক্ষণে নেমে গেছে, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। যে জায়গায় আমি বসেছিলাম তার চারপাশে কেবল কয়েকটা মশাল জ্বলছিল, কিন্তু সেই আলোতে অন্ধকার তো কাটছিলই না, বরং মনে হচ্ছিল সে যেন মশালের আলোকে গিলে খেতে আসছে। মাথার উপর চাঁদ দেখা যাচ্ছিল না, তার মানে অমাবস্যা। প্রকৃতি পর্যবেক্ষণের পর এবার আমার চোখ গেল সামনের মানুষগুলোর দিকে। তাদের চোখে মুখে কেমন যেন সব আঁকি বুকি কাটা, মাথায় কালো কাপড় বাঁধা। কাপড়ের গিঁটে গোঁজা লাল পালকগুলো মশালের আলোয় বেশ জ্বলজ্বল করছিল। বুঝলাম এরা সাঁওতাল, এই বনেই থাকে। আমাকে নড়তে চড়তে দেখে তাদের মধ্যে থেকে একটা বাচ্চা সাঁওতাল বেরিয়ে এসে আমার কাছে এলো। সে তার হাত পিছন দিকে লুকিয়ে রেখেছিল। আমার কাছে এসে হাতটা সামনে বের করে মুঠোটা খুলল। দেখলাম একটা টকটকে লাল আপেল। সে সেটা আমার দিকে বাড়িয়ে দিল। সাঁওতালি ভাষায় বলল, ইলাও বুড়া বাবা, ইয়াটো খেয়ে লাও, শরীরে বল ফিরে পাইবা। বাচ্চাটার কথা শুনে রীতিমতো অবাক হতে হয়। স্পষ্ট বাংলায় কি সুন্দর বলে গেল। আমি তার হাত থেকে আপেলটা নিয়ে একটা কামড় বসালাম, কিন্তু তখনও কি জানতাম কি বড় ভুল করতে চলেছি আমি। আপেলের একটা অংশ পেটে যেতেই আচমকা কেমন একটা ঝিমানি ভাব এসে আমার শরীরকে আচ্ছন্ন করে ফেলল। চোখের সামনে থেকে আবার সবকিছু আবছা হতে শুরু করল। মাথাটা আর তুলে রাখতে পারলাম না, পড়ে গেলাম মাটিতে। আবার যখন জ্ঞান ফিরল দেখলাম আমি এক সুবিশাল পালঙ্কে শুয়ে আছি। চারপাশে সুন্দর সব আসবাবপত্র দিয়ে সাজানো। মাথার উপর ঝুলছে একটা সুবিশাল ঝাড় লণ্ঠন। আমি তো দেখে অবাক, এ আবার কোথায় এলাম রে বাবা? এই তো কিছুক্ষণ আগে জঙ্গলে ছিলাম, তো হঠাৎ এখানে এলাম কি করে? আচ্ছা, আমি ঠিক দেখছি তো, নাকি পাগলি আমার উপর আবার মায়া করলো? এইসব ভাবছি,
এমন সময় ঘরের দরজা ঠেলে ঢুকলেন এক সুপুরুষ যুবক, পরনে সুতির পাঞ্জাবি এবং গরদের ধুতি, মাথার চুল সুন্দর করে আঁচড়ানো, গায়ের রং দুধের মতো সাদা, হাতে একখানা মোটা লাঠি। আমাকে দেখে তিনি কাছে এসে দাঁড়ালেন, দুহাত জোড় করে প্রণাম করলেন, তারপর বললেন, ঠাকুরমশাই, এখন আপনি ঠিক আছেন তো? কোনো অসুবিধা হচ্ছে শরীরে? কবিরাজকে কি একবার ডাকবো? আমি কি বলবো কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম পুরুষটির দিকে। তিনি আবার হেসে বললেন, বুঝেছি, আপনি আমাকে চিনতে পারেননি। আর পারবেনই বা কি করে? যেখান থেকে আপনাকে উদ্ধার করা হয়েছে তার প্রায় 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন পর এই এতক্ষণে আপনার জ্ঞান ফিরল। আচ্ছা, আপনাকে অবাক হতে হবে না, কিছুক্ষণ পর বাবামশাই এসে যাবেন, উনি সব বুঝিয়ে বলবেন। এখন আমি আসি, কাছারিতে কিছু কাজ আছে। প্রণাম। যুবক চলে যাওয়ার পরে কিছুক্ষণ মহাচ্ছন্নের মতো পালঙ্কে বসে রইলাম। মাথা আমার কাজ করছিল না। সেই যে পাগলির সাথে দেখা হয়েছে তারপর থেকে যেন সব তালগোল পাকিয়ে আছে। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে আমার সাথে। ভাবনায় ছেদ টানল দরজা খোলার গুরুগম্ভীর শব্দ। আমার চোখ গেল সেদিকে। বিশাল 2 পাল্লা ঠেলে ঘরে এসে প্রবেশ করলেন আরেকজন সুপুরুষ। এনাকেও আগের জনের মতোই দেখতে, তবে বয়সটা অনেকটাই বেশি। মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। মাথা ভর্তি কাঁচা পাকা চুলের ঢল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। চোখে সোনালি ফ্রেমের চশমা আর ঠোঁটের কোণে স্মিত হাসির ছটা। মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাতেই আভিজাত্যের ছোঁয়া রয়েছে। বুঝলাম ইনি তাহলে জমিদার। শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি পালঙ্ক থেকে নিচে নেমে আসতে যাচ্ছিলাম, দেখলাম তিনি আমার দিকে এগিয়ে এলেন, বললেন, থাক থাক ঠাকুরমশাই, আপনার শরীর অসুস্থ, আপনি বিশ্রাম নিন। নিচে নামতে হবে না, আমি আপনার কাছে আসছি। জমিদার এগিয়ে এসে পালঙ্কের সামনে রাখা চেয়ারে বসলেন। আমি জানি না জমিদার মশাই কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আমার মতো এক ভবঘুরেকে উদ্ধার করে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, সেবা করেছেন। এই ঋণ যে কিভাবে শোধ করব আমি সত্যি ভেবে পাচ্ছি না। আপনি যে কি বলেন ঠাকুর, আপনার সেবা করতে পারলে আমাদের মঙ্গল। আপনি ব্রাহ্মণ মানুষ, বর্ণশ্রেষ্ঠ। আপনার পায়ের ধুলো পাওয়াও যে ভাগ্যের ব্যাপার। এইভাবে বলে আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। অত সম্মান পাওয়ার জায়গায় আমি এখনো যাইনি। আচ্ছা জমিদার বাবু, আমাকে আপনারা পেলেন কোথায়? মানে আমার যতদূর মনে পড়ছে, যখন আমি অজ্ঞান হই সেই সময় তো। মাথায় আর চাপ নিতে হবে না আপনাকে, আমি খুলে বলছি ব্যাপারটা কি হয়েছিল। শুনুন, আমি কয়েক মাসের জন্য মুর্শিদাবাদে ছিলাম। জমিদারি সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয়েছিল। খোকাকে পাঠালে সে সবটা নিয়ন্ত্রণ করতে পারত না, তাই বাধ্য হয়ে এই শরীরে আমাকেই সেখানে যেতে হয়। মুর্শিদাবাদে আমার এক বন্ধু রয়েছেন, নাম শিব শঙ্কর বর্মা। তারও জমিদারি রয়েছে। এই শিবশঙ্করই আপনাকে কর্ণচাপার জঙ্গল থেকে উদ্ধার করে। মাঝে মধ্যেই সে বন্দুক নিয়ে একাই শিকারে বেরিয়ে পড়ত। তার কাছে শিকারের আলাদা করে কোনো সময় হতো না, যখনই মন হতো বেরিয়ে পড়ত। অবশ্য তার আরেকটা কারণও আছে। পৈতৃক রক্তের গুণে তার মধ্যেও জাত শিকারীর সত্তা বিদ্যমান। তার বাবাও বেশ নামজাদা শিকারী ছিলেন। সেই গুণই শিবশঙ্কর তার বাবার কাছ থেকে পেয়েছে। রাতের অন্ধকারে কেবল বাঘের জ্বলন্ত চোখ দেখে অব্যর্থ গুলির ঘায়ে তাকে মেরে ফেলতে পারত, এমনই তার এলেম। তো সেদিন কি হয়েছে, বনের মধ্যে ঘোড়া নিয়ে অনেকটা গভীরেই শিবশঙ্কর ঢুকে গিয়েছিল। পরে জানতে পেরেছিলাম সে
অন্ধকারে পথ হারিয়েছিল। হাঁটতে হাঁটতে আচমকা সে শুনতে পায় মানুষের কোলাহল। এ কি, এই গভীর রাতে এই বনে মানুষের চিৎকার কোথা থেকে আসছে? হ্যাঁ, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। শব্দের পিছন পিছন এগিয়ে গিয়ে সে বনের এক অজানা অংশে এসে পড়ে। সামনের দৃশ্য দেখে তো তার ভিড়মি খাবার জোগাড়। দেখে একদল সাঁওতাল জ্বলন্ত আগুনকে ঘিরে নাচানাচি করছে আর মুখ দিয়ে বিকট শব্দ করে চলেছে। তাদের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকাতে শিবশঙ্কর আপনাকে খুঁজে পায়। অচৈতন্য অবস্থায় আপনাকে শোয়ানো ছিল হাঁড়ি কাঠের সামনে। তার ভেতরে আপনার মাথাটা ঢোকানো ছিল। সঙ্গে সঙ্গে সে ঘোড়া থেকে নেমে এসে আপনাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আপনার হাত পায়ের দড়ি খুলতে দেখে ফেলে সাঁওতাল সর্দার। শিবশঙ্করের সেদিকে নজর ছিল না। সে তখন আপনার দড়ির বাঁধন খুলতে ব্যস্ত। এমন সময় তার পিছন থেকে এসে কেউ সজোরে তার মাথায় আঘাত করে। যন্ত্রণায় আর্তনাদ করে সে লুটিয়ে পড়ে মাটিতে। ভোর হতেও শিবশঙ্কর বাড়ি ফিরছেন না দেখে তার স্ত্রী রুক্মিণী সশস্ত্র বাহিনী মোতায়েন করেন তাকে খোঁজার জন্য। এই বাহিনী তাদের প্রতি খুবই অত্যন্ত অনুগত এবং শ্রদ্ধাশীল। তাই শিবশঙ্করকে খুঁজে বের করতে তাদের খুব বেশি সময় লাগেনি। দুপুরের মধ্যে জঙ্গল থেকে তাকে এবং আপনাকে উদ্ধার করে তারা। তাদের হাতে অস্ত্র দেখে সাঁওতাল গোষ্ঠী ভয় পালিয়ে যায়। সেই মুহূর্তে তাদের পিছনে না গিয়ে সশস্ত্র বাহিনী আপনাদের দুজনকে সাথে করে জমিদার বাড়িতে ফিরে আসে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে এসবের মধ্যে কোথা থেকে এলাম? আমি কিছু না বলে কেবল সম্মতিসূচক মাথা নাড়ালাম। জমিদার মশাই বলে চললেন, আসলে মুর্শিদাবাদে যেখানে শিবশঙ্করের মহল আছে তার 1 কিলোমিটার দূরেই আমার বাগান বাড়ি। সন্ধ্যার দিকে প্রায় আমি তার কাছে যেতাম। সেদিন গিয়ে দেখি সেই সব কাণ্ড ঘটিয়ে বসে আছে। শক্ত কিছুর আঘাতে তার মাথার এক পাশটায় বেশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, কিন্তু শারীরিক যন্ত্রণাকে ছাপিয়েও তার মুখে সেই বিজয়ীর হাসি লেগেই ছিল। আমাকে কাছে পেয়ে সে বেশ গর্বের সাথে বলল, ভায়া, দেখেছো আমার গিন্নির সাহস? একাই দায়িত্ব নিয়ে আমায় বাঁচিয়ে দিল। কিন্তু এই মাথার আঘাতটা বড় গুরুতর রকম। তাই আমার মনে হয় না কমপক্ষে 1 মাসের কমে আমি বাড়ি ছেড়ে বেরোতে পারবো। তো এই রকম অবস্থায় বাড়ির সকলেই বলতে গেলে আমার সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকবেন। ফলে আমার সাথে আরেকজন যাকে আনা হয়েছে তার জন্য ব্যাপারটা একেবারেই সমীচীন হবে না, কারণ ওনার অবস্থা তো আমার থেকেও খারাপ। আর তুমি তো জানোই ভাই, কোম্পানিতে বাহাদুর আসার পর থেকে আমাদের ক্ষমতা প্রায় নেই বললেই চলে। আগের মতো জমিদারি হলেও খুব একটা ভালো নয়। বলতে গেলে আমি এখানকার নামমাত্র জমিদার। কোষাগারের অর্থ প্রায় তলানিতে। এই অবস্থায় আমি বাড়তি কাজে লোকও রাখতে পারবো না। তাই কিছু যদি মনে না করো, তুমি কি এনাকে তোমার সাথে নিয়ে যেতে পারবে? আমি এই কারণেই তোমায় প্রস্তাবটা দিলাম, যেহেতু সুন্দরবনের দিকটায় এখনো সরকারের প্রভাব সেভাবে পড়েনি এবং তোমায় ছাড়া আমি কারোর উপর ভরসা করতে পারি না। কথাগুলো বলতে যে শিবশঙ্করের বেশ কষ্ট হচ্ছিল তা তার মুখ থেকেই বুঝেছিলাম। এদিকে সে যা বলল তাও অনুচিত কিছু নয়। সত্যি ব্রিটিশ সাহেবরা মুর্শিদাবাদে একটু বাড়াবাড়ি রকমই শোষণ ও শাসন চালাচ্ছে। তাই শিবশঙ্করের কোষাগারের শূন্য হয়ে আসাটা আশ্চর্যের ছিল না। আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম।
পরের দিনই খবর পাঠিয়ে সব থেকে তেজি ঘোড়ায় টানা গাড়িটা আনিয়ে নিলাম। তারপর অতি সাবধানে আপনাকে এখানে নিয়ে আসলাম। আপনার জ্ঞান ছিল না প্রায় 4 দিন। খোকা অবশ্য যেটা বলেছে যে 2 দিন পর আপনার জ্ঞান ফিরেছে, সেটা ভুল কিছু নয়, তবে কথাটা হতো এখানে আসার পর। আমি আজ খুব খুশি এবং নিশ্চিন্ত হয়েছি যে আপনার জ্ঞান ফিরে এসেছে। বাবা দক্ষিণ রায়ের কাছে আপনার সুস্থতা কামনা করে আমার গিন্নি 2 দিন গিয়ে বাবার থানে পুজো দিয়ে এসেছে। আজও সে গেছে, এখনও বাড়ি ফেরেনি। ফিরে এসে যখন জানবে যে আপনি সুস্থ হয়ে উঠছেন, তখন সে আমার থেকেও বেশি খুশি হবে দেখবেন। মানুষগুলোর জন্য মনের মধ্যে সম্ভ্রমের ভাব জেগে উঠল। সত্যি ভগবানের মায়া বোঝা দায়। কোথায় আমি বীরভূমের শ্মশানে ছিলাম, আর তখন চলে এসেছি সোজা সুন্দরবনে। অথচ সবটাই আমার অজ্ঞানে ঘটে গেছে। জমিদার মশাইয়ের কাছে এসে তার হাতটা শক্ত করে চেপে ধরলাম। তারপর বললাম, একের পর এক ঋণের জালে আমি জড়িয়ে পড়ছি। আজ আপনারও একটা ঋণ রয়ে গেল। জমিদার মশাই, কখনো যদি কোনো বিপদে পড়েন আমাকে একবার স্মরণ করবেন। আমি নিজের বিদ্যে বুদ্ধি দিয়ে তার সমাধানের চেষ্টা করব। ছি ছি ঠাকুর, এমনটা বলবেন না। মানুষ হয়ে মানুষের সেবা করেছি, এই যে মানব ধর্মের মধ্যেই পড়ে। ঋণ বলে একে ছোট করবেন না। আচ্ছা, আপনি বিশ্রাম নেন। যদি কোনো প্রয়োজন হয় কানাই বলে হাঁক দেবেন, চাকর চলে আসবে। জমিদার চলে গেলেন। আমি আবার নিজের জায়গায় এসে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা, আমি কি আদৌ সংসার ছাড়তে পেরেছি? যদি পেরে থাকি, তাহলে এই অপরিচিত মানুষগুলোকে কেন এত আপন লাগছে? গৃহত্যাগীরা তো সমস্ত মোহমায়ার ঊর্ধ্বে চলে যায়, আর এদিকে আমি মায়া কাটানো তো দূর, মায়ার সাথেই জড়িয়ে পড়ছি। হয়তো রক্তের সম্পর্কের কেউ নয় এনারা, কিন্তু রক্তের পরিচয় তো শেষ কথা নয়। তোমরা তো দেখেছো, আজ পেটের ছেলেই তার মাকে খুন করেছে। তাহলে ওসব মিথ্যা কথা। সম্পর্ক হয় ভালোবাসার। রক্ত, জাত, বর্ণ, সম্প্রদায় ওসব বুজরুকি। আহা, তোমরা আবার ভাবছো কেন যে আমি এক কথা ছেড়ে আর এক কথায় যাচ্ছি? ভেবো না, ওসব ভেবো না। তোমাদের তো আগেই বলেছিলাম, আমি জীবনের গল্প বলি, এক বর্ণ বাড়িয়ে চড়িয়ে বলি না। হ্যাঁ, এটা ঠিক, একটা কিছু বলতে শুরু করলে আপনা আপনি বাকিগুলো চলে আসে। অত ভেবো না। আমার এই কথাগুলোর মানে পরে বুঝতে পারবে। তা যা বলছিলাম, জমিদার বাড়িতে এরপর বেশ আরামেই কিছুকাল কাটিয়েছিলাম। জমিদার গিন্নি মন্দির থেকে ফিরে এসে আমার জ্ঞান ফেরার খবর শুনে ছুটে এসেছিলেন আমার কাছে। আমি তো তার আলুথালু বাপ ভঙ্গি দেখে চমকে উঠেছিলাম। উনি আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। বললে বিশ্বাস করবে না, সেই সময় এমন এক দোলাচলে আমি পড়েছিলাম, মনে হচ্ছিল এক ছুটে বাড়ি ফিরে যাই। জমিদার গিন্নি আমায় জড়িয়ে ধরে সস্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। কোনো কথা কিন্তু বলেননি। তাও বুঝতে পারছিলাম কতটা চিন্তিত ছিলেন তিনি। তোমরা হয়তো ব্যাপারটা মিলাতে পারবে। বর্ষাকালে যখন খুব জোরে জোরে বাজ পড়ে, আমরা ভয় পেয়ে মাকে জাপটে ধরতাম না। তখন মা শুধু তার এক হাত পিঠে রাখতো, আর আমাদের সব ভয় কেমন উধাও হয়ে যেত। সেই সময় ঠিক সেই রকমটাই হয়েছিল আমার সাথে। মনে হচ্ছিল যেন নিজের বাড়িতেই ফিরে এসেছি। শেষটায় জমিদার মশাই এসে তাকে শান্ত করলেন। কাদম্বরী, কাদম্বরী, শান্ত হও। চোখের জল ফেলছো কেন?
তোমার প্রার্থনা যে বাবা দক্ষিণ রায়ের কাছে পৌঁছে গেছে, তাই তো ঠাকুর সেরে উঠলেন। সত্যি গো, তুমি ঠিকই বলেছ। ঠাকুর আমাদের ওপর সর্বদা তার কৃপা করে এসেছেন। তাছাড়া তিনি কি করে এক মায়ের আরতি ফেলতেন বলো? আমি জানতাম তিনি ঠিক আমার ডাকে সাড়া দেবেন। বাবা, তুমি চিন্তা করো না, যতদিন ইচ্ছে এখানে থেকো। কোনো সুবিধে অসুবিধে হলে তোমারই মাকে বলো। আচ্ছা বিভূতি, তোমরাই বলো তো, আমি কে? কি এমন পুণ্য করেছিলাম যার জন্য এতটা ভালোবাসা তোলা ছিল? না চাইতে এক আশ্রয় পেলাম, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবন পেলাম। আর তখন ভিন দেশে থেকেও মায়ের স্নেহাস্পদ পেলাম। আহা, আজ জীবনের পরিণতিতে এসেও যখন ভাবি সেসব কথা, কোনো উত্তর পাই না। সব প্রশ্নের উত্তর যে খুঁজে পাওয়া যায় না ঠাকুরমশাই। আপনিই তো আমাদের বলেছিলেন, কিছু কিছু উত্তর জানতে না চাওয়ার চেষ্টাটাই আমাদের জীবনকে সরস রাখে, অর্থবহ করে তোলে। হ্যাঁ, সেই নিজের কথাই ভুলে যাই এখন। আহা, আজ বড়ই ভাবুক হয়ে যাচ্ছি। কেউ কেউ কি মনে করছে আমাকে? ছাড়ো সেই সব, বারবার অন্য কথায় চলে যাচ্ছি। সত্যি, তারানাথের কথার সাথে আমিও একমত। তাকে আজ বেশ একটু অন্যরকম লাগছে আশা থেকে। যেন তার শরীরটা এখানে রয়েছে, কিন্তু মন পড়ে অন্য কোথাও। তবে যেমনই অবস্থা হোক, এই তারানাথকে বেশ ভালো লাগছে। কিন্তু কিশোরীর এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। তাকে দেখছিলাম যতক্ষণ তারানাথ মূল গল্প বলছেন ততক্ষণ তার মনোযোগ থাকছে। তারানাথ যেই অন্য কথায় যাচ্ছেন অমনি সে তেলে জবজবে মুড়িতে মনোনিবেশ করছে। এখনও সে সেটাই করছিল। তারানাথ তার অলক্ষ্যে একবার তাচ্ছিলের হাসি হাসলেন, তারপর বলা শুরু করলেন। সেকালের আপ্যায়ন, তার উপর জমিদার বাড়ির ব্যাপারটা ভেবে দেখো তো একবার। সে যা যত্নের পাহাড়, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। সকাল সন্ধ্যা কত রকমের সব নাম না জানা খাবার খাচ্ছি। কোনোটার নাম সুরমাখনা, কোনোটা আবার তেল চুনো। তেল চুনোটা বেশ মজার। চুনো মাছ বলতে আমরা যা বুঝি বা বাজারে পাই, সে তো তরকারি করলে আর খুঁজে পাওয়া যায় না। আর তখন সুন্দরবনের বাদা অঞ্চল থেকে জেলেরা যেসব চুনো মাছ ধরতো, তার কলেবর এই এই 1 আঙুল সমান। হ্যাঁ, একদিন হেসে লেগিয়ে এই তেল চুনো রান্না দেখছিলাম। বড় পিতলের কড়াইতে কানা অবধি তেল ভর্তি করে 1 ঝুড়ি হলুদ মাখা মাছ ছেড়ে দেওয়া হয়। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল শুদ্ধ তুলে নিয়ে তাকে আর একটা কড়াইতে মশলা দিয়ে রান্না করা হয়। বিভূতি, তোমরা তো সে স্বাদ পাওনি। গন্ধ এমন, সারা বাড়ি ম করবে। হ্যাঁ, সেই আপনি তো টাইম ট্রাভেল করে কিছু এনে দিতে পারেন আমাদের জন্য। আমরাও তাহলে অমৃতের স্বাদ পেতাম। আমার কথায় তারানাথ ঈষৎ চুপ রইলেন। আমি ভাবলাম টাইম ট্রাভেল নিয়ে আবার গল্প বলবেন নাকি। তৎক্ষণাৎ মনের ভাবনাটা বুঝে নিয়ে তিনি হেসে বললেন, তোমারও না যত সব উদ্ভটে ভাবনা। আমি তো মানুষ নাকি, ঠাকুর দেবতা তো নই। তোমাদের কিছু ঘটনা বলি বলে তোমরা তো এখন যা ভাবছো, তাতে আমাকে ওই তোমাদের ভাষায় কি বলে, হ্যাঁ, সুপার হিউম্যান হতে হবে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আপনার পক্ষে সেও সম্ভব। কিশোরী ফুট কাটল। তারানাথ তার কথায় বেশি গুরুত্ব দিলেন না, বললেন, এইভাবে আদর আপ্যায়নে দিনগুলো কাটতে লাগলো। একদিন রাতে শুতে যাচ্ছি, এমন সময় দৌড় ঠেলে ঢুকলেন জমিদার গিন্নি। তার হাতে ধরা ছিল একটা পিতলের বাটি। বাটির মধ্যে যে গরম কিছু ছিল তা বুঝতে অসুবিধা হয়নি। তিনি সেটাকে কাপড় দিয়ে ধরে রেখেছিলেন।
আমার সামনে এসে বাটিটা টেবিলে রাখলেন এবং আমার হাতটা ধরে খাটে গিয়ে বসলেন। তার চোখে সেই প্রথম দিনের মায়াময় বিহ্বলতা খুঁজে পেলাম। কিছুক্ষণ আমার দিকে তেমনি মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বাবা, মনটা আজ বড়ই উতলা হয়ে উঠেছে। ঘুম থেকে সেই যে উঠেছি একটুও স্বস্তি পাচ্ছি না। মনে হচ্ছে কেউ যেন পিছন পিছন হেঁটে চলে বেড়াচ্ছে। আমি যেই মুখটা ঘুরিয়ে তাকে দেখতে যাচ্ছি অমনি সে আড়ালে চলে যাচ্ছে। তাছাড়া দুপুরে শুতে গিয়েও এমন ভাব হলো যেন আমি আর বাঁচব না। একবার চোখ বুঝলেই সব শেষ। তাই সেই ভোরে উঠেছি, এখনো চোখের পাতা এক করিনি, কিন্তু শরীর আর দিচ্ছে না। ঘুমে দু চোখ জুড়িয়ে আসছে। পাশাপাশি মনের দুশ্চিন্তাটাও বেড়ে চলেছে। তাই ভাবলাম কাল সকালের আলো আর দেখতে যদি না পাই, তাই এই রাত্রেই তোমার জন্য একটু পায়েস করে এনেছি। তুমি এই আমার সামনে বসে খাও। তোমাকে খেতে দেখে আমার বুকের ভেতরটা শান্তিতে জুড়িয়ে আসে। গিন্নিমার কথার উপর আর কিছু বললাম না। ভদ্রমহিলা ভালোবেসে আমার জন্য পায়েস করেছেন, তাও আবার এত রাতে। আমি টেবিল থেকে পায়েসের বাটিটা তুলে একটু একটু করে খেতে লাগলাম। তিনি অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমার কিন্তু তাতে এতটুকু সমস্যা হলো না। দিব্যি পুরোটা খেয়ে নিলাম। বাটিতে অল্প একটু পায়েস লেগেছিল। দেখি গিন্নিমা বাটিটা নিয়ে সেইটুকু খেয়ে নিলেন। আমি ইতস্তত করে বললাম, এ কি গিন্নিমা, কি করছেন আপনি? আপনি আমার উচ্ছিষ্ট খাচ্ছেন কেন? তখন তার মুখে মমতাময়ী হাসি। তিনি বললেন, বারে, ছেলের খাওয়া আবার উচ্ছিষ্ট হয় নাকি মায়ের কাছে? তাছাড়া তুমি ব্রাহ্মণ মানুষ, তোমার পাতের একটা দানাও প্রসাদের সমান। লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। তিনি উঠে পড়লেন। আর কিছু না বলে বেরিয়েই যাচ্ছিলেন, এমন সময় তার হাতটা চেপে ধরলাম। এমনটা আগে কখনো করিনি, কিন্তু সেদিন করেছিলাম কারণ মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে উঠেছিল। তোমাদের তো বলেছি, কোনো বিষম পরিস্থিতির আভাস পেলে আমার মন আমাকেই সচেতন করে। সেই রকমই কিছু একটা কারণের জন্য সেদিন আমার হাত তার শরীর স্পর্শ করেছিল। তিনি পিছনে ফিরে বললেন, কি হলো বাবা, কিছু বলবে? আমার মুখে কোনো কথা ফুটল না। চুপ করে তার দিকে চেয়ে রইলাম। তিনি আবার বললেন, কি হলো, কিছু বলছো না যে? তোমার কি কোনো সমস্যা? আজ রাতটা একটু সাবধানে থাকবেন কেমন? তাকে বলতে না দিয়ে আমি বলে উঠলাম। তার মুখে পুনরায় নেমে এলো দুশ্চিন্তার ছাপ। আমার কথার কোনো প্রত্যুত্তর না করেই তিনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। খুব ভোরবেলা আবার ঘুম ভাঙল কান্নার শব্দে। দূর থেকে ভেসে আসা কান্না ভেজা গলার আর্তনাদ কানে আসতেই দুয়ে দুয়ে চার হয়ে গেল সবটা। আমি জানতাম কি ঘটেছে, তাও নিজেকে বিশ্বাস করাতে মন চাইল না। জমিদার বাবুর ঘর আমি চিনতাম, আওয়াজটাও সেই দিক থেকেই আসছিল। ছুটে গেলাম সেদিকে। ঘরের সামনে গিয়ে দেখলাম দোরের সম্মুখে চাকর বাকরের দল ভিড় করে দাঁড়িয়ে আছে। তাদের ঠেলে সরিয়ে ভেতরে ঢুকতেই আমার দুই পা একেবারে জমে গেল। মেঝেতে শোয়ানো ছিল একটি মৃতদেহ, তার সর্বাঙ্গ সাদা চাদরে ঢাকা। কিন্তু সেই চাদর আমার চোখের সামনেই লাল হতে শুরু করলো। কারণটা খুব স্পষ্ট। দেহ থেকে বেরিয়ে আসা রক্তেই
চাদর ভিজে যাচ্ছে। শরীরটা দক্ষিণ দিকের জানালার সামনে শোয়ানো ছিল। আচমকা জানলা দিয়ে এক দমকা বাতাস এসে ঘরে ঢুকলো, আর সাথে সাথেই মৃতদেহের মুখ থেকে চাদরের ঢাকাটা সরে গেল। উন্মোচিত হলো এক চেনা মুখ, গিন্নিমা। ধপ করে বসে পড়লাম মাটিতে। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু নিমেষের মধ্যে যেন শুষে নিল কেউ। আমি আমি বেশিক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকতে পারলাম না, কারণ তার অবস্থা তখন বিভৎস। কোনো হিংস্র জন্তু তার উপর যে আঘাত করেছে এটা স্পষ্টতই বোঝা গেল। মুখের একদিকে জন্তুতে আঁচড় মেরে মাংস তুলে নিয়েছে, পাশাপাশি শরীরের নানা স্থানেও আঁচড় এবং কামড়ের দাগ রয়েছে অজস্র। সেসব ক্ষত থেকে বেরিয়ে আসছে টাটকা তাজা রক্ত। জমিদার বাবু পালঙ্কের এক কোণে ঘাড় কাত করে বসেছিলেন। উঠে গেলাম তার কাছে। তার অবস্থাও শোচনীয়। তার চোখের দৃষ্টি অসচ্ছল, শরীরে কোনো হেলদোল নেই, যেন কোনো পাথরের মূর্তি। জমিদার বাবু, জমিদার বাবু, এসব এসব কি করে হলো বলুন না জমিদার বাবু। আপনি চুপ করে আছেন কেন? বলুন না কি করে হলো এসব। আরে আরে আপনি বলছেন না কেন? আপনি চুপ করে থাকবেন না, বলুন। আমি চিৎকার করে উঠলাম। সকলের কান্না একসাথে থেমে গেল। মুহূর্তের মধ্যে সারা ঘরে ছেয়ে গেল শ্মশানের নিস্তব্ধতা। জমিদার বাবু ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরালেন। একটু একটু করে তার মুখে অভিব্যক্তি ফিরে আসলো। জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল জমিদার? ঠাকুর, আমার হাত দুটো নিজের মুঠোর মধ্যে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। স্পর্শেই বুঝতে পারলাম বুকের মধ্যে চেপে রাখা কষ্টের বাঁধ ভেঙে গেছে। তিনি এতক্ষণ নিজেকে সামলে রাখতে পেরেছিলেন, কিন্তু সেখানে চলে আসার আর পারলেন না। নীড় ভাঙা পাখি যেমন ঝড়ের মধ্যে এক চিলতে আশ্রয় পেলে তাকেই আশ্রয় করে বাঁচতে চেষ্টা করে, তেমনটাই জমিদার বাবু করতে লাগলেন। আমি ইচ্ছা করেই তাকে আটকালাম না। ভিতরের কষ্টটা কান্না হয়ে বেরিয়ে আসলে বরং ভালোই হবে, মন হালকা হবে তার। নচেতে এই কষ্টটাই পরে তার শরীরে অনেক ক্ষতি করতে পারে। সেই সময় যে আমি কিভাবে নিজেকে সামলে রেখেছিলাম আমি জানি না। নিজের মা যেদিন মারা গিয়েছিলেন সেদিনও এতটা কষ্ট হয়নি যতটা না গিন্নি মায়ের বেলায় হয়েছিল। বেশ কিছুক্ষণ পর জমিদার বাবু শান্ত হলেন। ধুতির খুঁটে চোখ মুছে তিনি আমাকে বললেন, কানাই, আমি আর ঠাকুর বাগানে যাচ্ছি। তোরা সকলে মিলে তোদের গিন্নিমাকে অন্তিম যাত্রার জন্য প্রস্তুত করে ফেল। তোদের দাদাবাবু তো নেই, সে থাকলে একাই সবটা করে নিত। তোরা একটু গুছিয়ে নিস, তারপর ডাকিস আমায়। তারপর আমার দিকে ফিরে বললেন, চলুন ঠাকুর, বাইরে গিয়ে বসি। ঘরের পরিবেশটা বড্ড বদ্ধ লাগছে। জমিদার বাবুর সাথে বাগানে গিয়ে বসলাম। মনের মধ্যে তখন আমার অজস্র প্রশ্ন চলছিল। জিজ্ঞাসা করলাম, এইবার বলুন তো জমিদার বাবু, এসব কি করে হলো? গিন্নি মায়ের মৃত্যুর পিছনে যে কোনো হিংস্র জন্তুর হাত রয়েছে সে তো বোঝাই যাচ্ছে। ঠিকই বলেছেন ঠাকুর। কাদম্বরীর মৃত্যু ঘটেছে এই সুন্দরবনের বাদা অঞ্চলের সবচেয়ে হিংস্র বাঘটার হাতে। কি বলছেন কি জমিদার বাবু? গিন্নিমাকে বাঘে মেরেছে? কিন্তু তা কি করে সম্ভব? বন থেকে এত দূরে লোকালয়ে বাঘ আসবে কি করে? দোষটা আমারই ঠাকুর।
বাঘের উপদ্রব কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল। গ্রামবাসীরা আমাকে বিষয়টা জানিয়েছিল, আমি সেরকম একটা গুরুত্ব দিইনি। আর আজ দেখুন, ভুলের মাসুল আমি ভোগ করছি। জমিদার বাবু থামলেন। কথা বলার সাথে সাথে অনুশোচনার ভাবও তার কণ্ঠ থেকে ঝরে পড়ছিল। কিছুক্ষণ নীরবে থেকে তিনি আবার বললেন, কাল রাতে ওই ধরুন 12টার দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। গ্রাম্য পরিবেশে 12টা মানে মাঝরাত, এই সময় তো সচরাচর কেউ আসে না। প্রথমটায় ভাবলাম শুনতে ভুল করছি হয়তো, কিন্তু কিছুক্ষণ পর আবার কড়া নাড়ার শব্দ হলো। এইবার আগের বারের থেকে আরো জোরে। কিছুটা বিরক্ত হয়েই খাট থেকে নেমে ঘুম চোখে দরজাটা খুললাম। একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। অন্ধকারে মুখটা বোঝা গেল না। লণ্ঠনটা জ্বালিয়ে তার মুখের সামনে ধরতে দেখি সরু লিকলিকে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। বেশভূষা দেখে তাকে চিনতে পারলাম। তার উদ্দেশ্যে বললাম, হরিহর, তুমি এত রাতে এখানে? হরিহর তখনও হাঁপাচ্ছিল। তাকে ঘরে নিয়ে এলাম। গিন্নি ততক্ষণে জেগে গেছে। হরিহরের অবস্থা দেখে আমার বলার আগেই 1 গ্লাস জল এনে তাকে দিল। এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে নিতে দেহে প্রাণ ফিরল তার। সে শান্ত হলে আমি জিজ্ঞেস করলাম আগের প্রশ্নটাই। সে কোনো কথা বলল না। ফতুয়ার পকেট থেকে একখানা কাগজ বের করে আমার হাতে দিল। সেটা খুলে দেখি একটা চিঠি। চিঠিটা লেখা হয়েছে আমাকেই। লিখছে আমার বন্ধু শিবশঙ্কর। ভাই ধূম্রলোচন, আমি খুব বিপদে পড়ে তোমাকে এই চিঠিখানি লিখছি। বেশি কথা লেখার সময় আমার হাতে নেই, তাই অল্পেই তোমায় ব্যাপারটা বলছি। তো যে ঠাকুরকে আমরা সাঁওতালদের হাত থেকে রক্ষা করেছিলাম, তাকে খুঁজতে খুঁজতে সাঁওতাল সর্দার প্রায় গ্রামের ভিতর ঢুকে পড়েছে। একের পর এক প্রজার ঘরে ঢুকে তারা তল্লাশি চালাচ্ছে এবং ঠাকুরকে না পেয়ে রাগের বশে সব প্রজাদের খুন করে চলেছে। খবরটা আমার কানে আসা মাত্রই আমি সঙ্গে সঙ্গে সেনাদের নিয়ে তাদের রুখতে যাই। কিন্তু ভাই, তারা সংখ্যায় কয়েকশো, অন্তত 500 তো হবেই। এদিকে আমার মোটে 70-80 জনের কাছাকাছি লোক। কোম্পানির ডাকে অর্ধেকের বেশি সৈন্যকে পাঠিয়ে দিতে হয়েছে। তাও যতটা সম্ভব লড়াই করেছি, কিন্তু পরিণাম হলো তাতে আরও ভয়াবহ। সাঁওতাল গোষ্ঠীর কাছে আমরা পরাজিত হয়েছি। তারা নির্বিচারে আমার সেনার প্রত্যেককে হত্যা করেছে। কোনো ক্রমে আমি প্রাণ বাঁচিয়ে বাড়িতে পালিয়ে এসেছি। বাড়িতে আমার পরিবার রয়েছে, ছোট ছোট ছেলে মেয়েরাও রয়েছে। ওদের নিরাপত্তার দায়িত্ব এখন আমার উপর। উন্মাদ সাঁওতাল সর্দার আমাকে খুঁজে পেলে ছাড়বে তো নাই, উপরন্তু আমার পরিবারকেও শেষ করে দেবে। তোমাকে এই চিঠি লিখে আমি প্রার্থনা করছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি মুর্শিদাবাদে চলে এসো। আপাতত আমার বাড়ির দক্ষিণ দিকে গুপ্ত কুঠুরিতে লুকিয়ে থাকব, তবে কতক্ষণ নিরাপদে থাকতে পারবো তা আমি জানি না। তাই দয়া করে আমার চিঠি পাওয়া মাত্রই প্রস্থান করো। ইতি শিবশঙ্কর। শিবশঙ্করের চিঠি পড়ে আমি তৎক্ষণাৎ খোকাকে ডেকে পাঠাই। খোকা এলে তাকে সবটা খুলে বলি এবং আদেশ দিই রাত থাকতে মুর্শিদাবাদের দিকে রওনা দিতে। আমার আদেশ পাওয়া মাত্রই সে প্রস্তুত হয়ে আমাদের শ্রেষ্ঠ সেনাবাহিনী অশ্বিনীকে নিয়ে রওনা হয়। প্রথমে ভেবেছিলাম আমি নিজে যাব, কিন্তু পরে বিচার করে দেখলাম আমার বয়স হয়েছে। যুদ্ধে বন্য সাঁওতালদের সাথে পেরে উঠব না। খোকার বয়স কম, শরীরে অসীম উদ্যম ও সাহস আছে, তাই তাকেই পাঠালাম।
খোকাকে বিদায় দেওয়ার জন্য গিন্নি সদরে বরণডালা হাতে দাঁড়িয়েছিল। খোকা চলে যেতে সেও ফিরে আসছিল। আচমকা দূরের গুল্মলতার ঝোপ থেকে ধেয়ে এসে প্রকাণ্ড বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। পালিয়ে আসার সময়টুকু গিন্নি পায়নি। বাঘের গর্জন ও গিন্নির আর্তনাদ শুনে বুকের জল শুকিয়ে আসে আমার। সমস্ত সাহস কর্পূরের মতো উবে যায়। বারবার তার আর্তনাদ ভেসে আসছিল কানে, কিন্তু কিন্তু আমি যাইনি তাকে বাঁচাতে। ঠাকুর, আমি আমি ভয় পেয়ে গেছিলাম, আর সেই ভয়েই আমার কাছ থেকে আমার কাদম্বরীকে ছিনিয়ে নিল। নিজেকে জমিদার বলতে এখন ঘেন্না হচ্ছে, লজ্জা লাগছে নিজের পৌরুষের উপর। যে মৃত্যু ভয়ে নিজের স্ত্রীকে বাঁচাতে যায় না, তার কি বেঁচে থাকা উচিত? জমিদার বাবুকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমি খুঁজে পাইনি তখন। কি বা বলতাম তাকে? আমার তো নিজের উপরেই লজ্জা লাগছিল। রাতের আধারে এসব কাণ্ড ঘটে গেল, আর আমি কিনা মরার মতো ঘুমোচ্ছিলাম। সত্যি ব্যাপারটা বিশ্বাস করতে পারিনি। আমার ঘুম খুবই পাতলা, সূক্ষ্ম আওয়াজে ভেঙে যায়। কিন্তু সেই রাত্রে যে কি হয়েছিল তা তখন বুঝতে পারিনি ঠিকই, কিন্তু পরে পেরেছিলাম। তা আপনি কি বুঝতে পেরেছিলেন ঠাকুর মশাই? ধৈর্য ধরো, সেটা গল্পের শেষেই বলবো। এখনো আরো অনেক কিছু বলা বাকি আছে। গত রাত্রের ঘটনা শুনতে শুনতে চোখে জল চলে এলো আমার। অনুভব করতে পারলাম কতই না কষ্ট সহ্য করতে হয়েছিল গিন্নিমাকে। এমন এক স্নেহময়ী মানুষের পরিণতি শেষে কিনা এতটা যন্ত্রণাময় হলো, আর ভাবতে পারলাম না। কিন্তু না চাইতেও গিন্নিমায়ের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো এক এক করে। আর সবচেয়ে কষ্টের ছিল তার সাথে আমার শেষ আলাপের মুহূর্তটা। যত্ন করে তিনি আমার জন্য পায়েস করে এনেছিলেন। তিনি আমায় বারবার বলেছিলেন তিনি কোনো কিছুকে নিয়ে খুব ভয় পেয়ে আছেন। যদি তার ভয়টা ধরতে পারতাম। কিন্তু কি আর করা যাবে? ভবিতব্য যে পরম পিতার হাতের মুঠোয়। তার ইচ্ছার উপর আমার মতো সাধারণ মানুষের কি কোনো প্রভাব কাজ করে? অনিচ্ছা সত্ত্বেও গিন্নিমায়ের করুণ পরিণতি মেনে নিতেই হলো। জমিদারবাবু মুখ বুজে কাঁদছিলেন। তাকে শান্ত করার জন্য বললাম, নিজেকে সামলান জমিদারবাবু। আপনি বা কি করতেন বলুন? নিরস্ত্র অবস্থায় কেবল আবেগের বশে যদি বাঘের মুখোমুখি হতেন তাহলে আরো বড় সর্বনাশ হয়ে যেত। গিন্নি মায়ের জন্য কষ্ট আমারও কম কিছু হচ্ছে না, কিন্তু যা হয়ে গেছে তার জন্য নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই। রক্তলোলুপ প্রাণীটা এখনো যে মুক্ত, না জানি মুক্ত থাকলে আরো কত মানুষের প্রাণ সে নেবে। তাই আপনার উচিত সর্বপ্রথম ওই জন্তুর কিছু একটা ব্যবস্থা করা। ঠিকই বলেছেন ঠাকুর। কাদম্বরীর অন্তিম যাত্রা শেষ হলে আমি গ্রামবাসীদের নিয়ে বৈঠক ডাকছি। ওই বাঘের একটা গতি করতেই হবে, করতেই হবে। তখনের মতো আমি এবং জমিদারবাবু উঠে পড়লাম। কানাই চাকর এসে জানিয়ে গেছে যে গিন্নি মায়ের অন্তিম যাত্রার জন্য সবকিছু প্রস্তুত। এবার শুধু জমিদারবাবুর অনুমতি পেলেই শ্মশানের দিকে যাত্রা করা যাবে। তিনি নিঃশব্দে আদেশ দিলেন। চাকর বাকররা বাঁশের খাটিয়ায় গিন্নিমার মরদেহটা শুইয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিল। তারপর চারজনে খাটিয়ার চার কোণা নিজেদের কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল। হরিনাম করতে করতে তারা
জমিদার বাড়ির অঙ্গনে পৌঁছানো মাত্রই আবার থামতে হলো। গ্রামের সকল মানুষজন এসে ভিড় করেছে গিন্নিমাকে অন্তিমবারের জন্য দেখবে বলে। তাদের জন্য সব বাহকদের খাটিয়া নামিয়ে রাখতে হলো। একে একে প্রত্যেকে এসে ফুলের মালা দিয়ে এবং গিন্নিমার পা ছুঁয়ে প্রণাম করলে। আমি ও জমিদার বাবু দূর থেকে সেসব দেখছিলাম। উভয়ের মন পুনরায় ভারী হয়ে গেল। জমিদার বাবু চোখের জল ধরে রাখতে পারলেন না। আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন, বললেন, ঠাকুর ঠাকুর, আমি পারবো না শ্মশানে যেতে। চোখের সামনে কাদম্বরীর শরীরটা জ্বলতে দেখলে আমি হয়তো মরেই যাব। তাই তাই আপনার উপরে আমি সমস্ত দায়িত্ব দিলাম। খোকা যেহেতু এখানে নেই আর আমিও যেতে পারছি না, তাছাড়া আপনাকে কাদম্বরী নিজের ছেলের মতো ভালোবাসতো। তাই তাই ওর মুখাগ্নি আপনিই করবেন। কানাইকে আমি বলে রাখছি, আপনি দয়া করে না করবেন না। এই দুঃসময়ে আপনি ছাড়া আমার আর কেউ নেই ঠাকুর, কেউ নেই। বিশ্বাস করতে পারলাম না। আমার মনের ইচ্ছা এভাবে জমিদার বাবু পূরণ করে দেবেন। আমি চেয়েছিলাম গিন্নিমার মুখাগ্নি করতে, কিন্তু সাহস করে বলতে পারিনি। জমিদার মশাই নিজে মুখে প্রস্তাব দেওয়াতে আমি এক বাক্যে সম্মতি দিলাম। গিন্নিমা আমাকে নিজের ছেলের স্থান দিয়েছিলেন, তাই ছেলের কর্তব্য নিজের কাঁধে তুলে নিলাম। গ্রামবাসীরা সকলে গিয়েছিল শ্মশানে। প্রত্যেকের চোখেই জল, মুখে বিষাদের ছায়া। কানাই আরো কয়েকজনকে নিয়ে গিয়ে শালবন থেকে কাঠ কেটে আনলো। সুন্দরবনের বাদা অঞ্চলে অতিরিক্ত লবণাক্ত মাটিতে চন্দন বা বেলগাছ জন্মাতে পারে না, তাই শাল গাছই একমাত্র ভরসা। কিছুক্ষণের মধ্যে কাঠ চলে এলো। দ্রুত হাতে চিতা সাজিয়ে গিন্নিমাকে তার উপর তোলা হলো। কাঠ দিয়ে সারা শরীর ঢেকে দেওয়ার আগে শেষবারের মতো তার মায়া ভরা মুখের দিকে তাকালাম। হঠাৎ কেন জানি না মনে হলো তার গলার স্বর শুনতে পেলাম। তিনি বললেন, চলে যাচ্ছি ঠাকুর, এ জন্মের মতো ভবলীলা সাঙ্গ হলো। তাহলে পরের জন্মে যদি আবার জন্ম নেই, তাহলে ভগবানের কাছে এই প্রার্থনাই থাকবে, যেন তোমায় নিজের গর্ভে ধারণ করতে পারি। আসি তাহলে, ভালো থেকো। আস্তে আস্তে গলার স্বর মিলিয়ে গেল। হয়তো সেই সময় অস্ফুটেই বলে ফেলেছিলাম মা শব্দটা। পুরোহিত মশাই আমার সামনে এসে জল ভরা মাটির কলসি দিলেন। সেই কলসি কাঁধে নিয়ে চিতা প্রদক্ষিণ করতে হয়, হিন্দু ধর্মে নিয়ম আছে। তার কথা মতো তাই করলাম। এরপর কাঁধ থেকে কলসি ফেলে দিতে হলো। জ্বলন্ত পাটকাঠি আমার হাতে দিয়ে পুরোহিত মন্ত্র জপলেন। ওম কৃত্যাত দুষ্কৃতং করমং জানতা বাহ্য জানতা মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চতমাগতম ধর্মাধর্ম সমাযুক্তং লোভমোহো সমবৃতম দহেয়ং সর্বগত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু। অর্থাৎ মানুষ তার জীবদ্দশায় না জেনে বুঝে নানা ভুল কাজ করে থাকে। কাল বসে মৃত্যুর পর লোভ ও মোহ ধর্ম ও ধর্মের আচ্ছাদনে আচ্ছাদিত মরদেহ যাতে পবিত্র অগ্নির স্পর্শে দগ্ধ হয়ে পরম ধামের উদ্দেশ্যে যাত্রা করতে পারে, সেই প্রার্থনাই করা হয়। জ্বলে উঠল চিতা। আগুনের লকলকে শিখা নিমিষের মধ্যে এক প্রকাণ্ড আকার ধারণ করল। কাঠ পোড়ার মটমট শব্দের সাথে একটু একটু করে একটা মানুষের পার্থিব অস্তিত্ব মুছে যেতে লাগলো। হয়তো যাকে কেন্দ্র করে অনেকগুলো বছর সুখে দুঃখে জমিদারবাবু কাটিয়েছিলেন, যার স্মৃতি আজীবন রয়ে যাবে তার সাথেই, সেই গিন্নিমাকে
আর কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যাবে না। মলিন হয়ে যাবে তার সমস্ত সত্তা। থাকার মধ্যে কেবল গুটি কয়েক মুহূর্ত। ব্যাস, হিসেব মতো 3 ঘন্টা লেগেছিল সমগ্র চিতাটার ছাইয়ে পরিণত হতে। তার থেকে নির্গত ধোঁয়া আস্তে আস্তে পশ্চিম আকাশকে ঢেকে ফেলেছিল। সূর্যের আলো কখন যে সরে গিয়েছিল প্রকৃতির বুক থেকে, আমরা কেউই তা বুঝতে পারিনি। চরাচরে রাত্রি নামলো কাউকে না জানিয়ে। গ্রামবাসীরা একে একে তাদের বাড়ি পথ ধরল। গিন্নি মায়ের শোকে তারা ভুলেই গিয়েছিল যে অন্ধকার নামার সাথে সাথে মৃত্যুদূত জেগে উঠবে এবং গ্রামের পথে ঘাটে হানা দেবে শিকারের তাগিদে। আমরাও আর দেরি করলাম না। ছাইয়ের মধ্যে থেকে নাভি বের করে পুরোহিত আমার হাতে দিলেন। নদীতে নেমে সেটিকে ভাসিয়ে ভালো করে স্নান সেরে উঠে এলাম। ততক্ষণে চারপাশে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। ডেঠেলরা মশাল জ্বালালো। আমরাও নদীর চর থেকে বেরিয়েই আসছিলাম। এমন সময় শুনলাম এক উদাত্ত গর্জন। চমকে পিছন ফিরলাম। দেখলাম নদীর ঠিক উল্টো দিকের চরে ঘন জোপের মধ্যে থেকে একজোড়া জ্বলন্ত বিন্দু স্থির হয়ে আছে আমাদেরই দিকে। তারানাথ থামলেন। ধুতির খুঁটে চোখ মুছে পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকটা সিগারেট ধরালেন। বেশ বুঝলাম, অতীত দিনের কথা বলতে বলতে বৃদ্ধ ভাবুক হয়ে পড়েছেন। তার প্রভাব যে আমাদেরও প্রভাবিত করেছে তা বলার অবকাশ থাকে না। অন্য সব দিনগুলোতে তিনি আমাদের পিশাচ না হলে অন্য কোনো তন্ত্রমন্ত্রের গল্প শোনাতেন। অনেক দিন একরকম ঘটনা শুনতে শুনতে একঘেয়েমি এসে গিয়েছিল। আজও ভেবেছিলাম সেরকমই কিছু বলবেন, কিন্তু আমার প্রত্যাশা মিথ্যে হয়েছে দেখে খুব ভালো লাগছে। বহুদিন বাদে একটু অন্যরকম গল্পের স্বাদ পেলাম, যেখানে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, রয়েছে অপত্য স্নেহের বর্ণনা। কাদম্বরী দেবীর কথা ও তার করুণ পরিণতি আমাদের চোখের পাতাকেও কিঞ্চিত ভারী করে তুলেছিল। চঞ্চল কিশোরী সেনও আজ ধীর স্থির হয়ে গল্প শুনছে। মাঝখানে বিশেষ কোনো ফুট কাটেনি, যার জন্য তারানাথ বিরক্ত হয়েছেন। স্বল্প মুহূর্তে বিরতি নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। এতক্ষণ তোমাদের যে ঘটনা শোনালাম তা ছিল প্রাক কথন। এইবার বলবো আসল ঘটনা। তোমরা তো ভাবো তারানাথ জ্যোতিষী সব পারে, কোনোদিনও কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সেই ধারণা যে আদতে ভুল, এবার তোমরা বুঝবে। যে দেবতাকে মানব জাতির নিজস্ব সুখ শান্তির জন্য আহ্বান করে, সেই দেবতার আরাধনায় যদি বিন্দুমাত্র খুঁত থেকে যায়, তাহলে যে তিনি কতটা ভয়ানক হতে পারেন তোমাদের তার ধারণাতেই আসবে না। কিন্তু আমার সে অভিজ্ঞতা হয়েছে। না, আমার দ্বারা আরাধনায় কোনো ভুল ত্রুটি হয়নি। হয়েছিল যেটা আমার অজান্তে আমাকে বলিরূপে দেবতার কাছে উৎসর্গ করা হয়েছিল। বলেন কি ঠাকুর মশাই, আপনাকে বলি দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এ যে একেবারে রোমহর্ষক কাণ্ড। তাহলেই ভাবো। তোমরা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছ, আর আমি তো স্বচক্ষে দেখেছি। আমার তাহলে যে কি অবস্থা হয়েছিল ভেবে দেখো তো একবার তোমরা। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলাম কেবলমাত্র এই বুদ্ধির জোরে। মনে রাখবে, সব থেকে বড় তন্ত্র যদি ভালোবাসা হয়, তবে সব থেকে বড় অস্ত্র হলো বুদ্ধি। বুদ্ধি দিয়ে তুমি বড় বড় শত্রুর মোকাবিলা করতে পারবে। শোনো, গিন্নিমার সৎকার করে সেদিনের মতো আমরা ফিরে এলাম। রাত্রে জমিদার বাবুর বাড়িতে বৈঠক বসল। শ্রাদ্ধা অনুষ্ঠানের বিধান দিলেন পুরোহিত। গিন্নিমা যেহেতু অপঘাতে মারা গেছেন, তাই তার কাজ হবে 3 দিনে। সেই অনুযায়ী বিশাল এক ফর্দ দিয়ে তখনের মতো পুরোহিত বিদায় নিলেন।
বৈঠকখানায় বসেছিলাম আমি, জমিদার বাবু এবং কানাই। ও, এত কথার মাঝে তোমাদের তো বলাই হয়নি যে কানাই ছিল যাকে বলে জমিদারের ছায়া। জমিদার কখন কি খান, কোথায় যান, সব দিকে তার নজর। বলা চলে গিন্নিমার অবর্তমানে যদি কেউ জমিদারের খেয়াল রাখতে পারত তবে তা হলো ওই কানাই। পুরোহিত মশাই চলে গেলে কানাইও কিছুক্ষণ পর উঠে গেল রাতের খাবারের ব্যবস্থা করতে। জমিদার বাবু বললেন, অবশেষে আমাদের মায়া কাটিয়ে কাদম্বরী চলেই গেল। ঠাকুর, আজ থেকে বড্ড একা হয়ে গেলাম জানেন। প্রতি রাতে শোয়ার সময় দুটো সুখ দুঃখের কথা বলার লোক ছিল। এখন বোধহয় জানলার বাইরে ওই চাঁদের দিকে তাকিয়েই বলতে হবে। কেন, আপনার ছেলে আছে তো? সে তো আছে, কিন্তু কি জানেন তো, বৃদ্ধ বয়সের কথোপকথনে ছেলেপুলেদের সাথে ঠিক জমে না। তাদের মনে যৌবনের উচ্ছ্বাস থাকে, দেহে থাকে এক রাস সাহস। অন্যের কথা আমি জানি না, আমার ছেলেকে চিনি, তার কথাই বলছি। সে সংসারের বিষয়ে তেমন একটা আগ্রহী নয়। মানে ধরুন, আমি অসুস্থ হলে সে নিজে হাতে সবটা সামনে নেয়, বা ওর মা কিছু হুকুম করলে দ্বিতীয়বার বলার আগেই তার আদেশ পালন হয়ে যায়। কিন্তু এই যে ধরুন আপনার সাথে বসে একটু কথা বলছি, বা খোকার অবর্তমানে আপনি আমাকে সময় দিচ্ছেন, এটা ওর থেকে পাই না। কেবল মন দিয়ে বাধ্য ছেলের দায়িত্বটুকু পালন করে। বয়সটা কম এখন, একটু এইসব হবে। আপনি চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে ও নিজেই বুঝবে। তা গিন্নিমার ঘটনাটা ওকে জানিয়েছেন? হ্যাঁ ঠাকুর, সকালেই আপনাদের বেরিয়ে যাওয়ার পর চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি। নিজেদের দূতকেই পাঠিয়েছি যাতে প্রত্যুত্তর পেতে কাল বিলম্ব না হয়। আশা করছি কাল সকালের মধ্যে খবর চলে আসবে। আসলে ওখানেও যে কি হচ্ছে তা তো জানি না, চিন্তা একটা থেকেই গেছে খোকাকে নিয়ে। অত ভাববেন না, আপনার খোকা সুস্থ দেহেই আপনার কাছে ফিরে আসবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এর পরের দুদিন কেটে গেল নির্ঝঞ্ঝাটে। জমিদার বাবু নিজেকে সামলে এখন অনেকটাই ঠিক আছেন। কানাই চাকর পুরোহিতের কথা মতো শ্রাদ্ধের সমস্ত আয়োজন সেরে ফেলেছে, কিন্তু খোকা বাবুর কোনো খবর পাওয়া গেল না। আশানুরূপ ঘটনা না ঘটায় জমিদার বাবু একটু চিন্তিত রইলেন। আমি তাকে এই বলে আশ্বস্ত করলাম যে পরিস্থিতি হয়তো মুর্শিদাবাদে এখনো স্বাভাবিক হয়নি, তাই কোনো খবর আসছে না। 3 দিনের দিন সকলে মিলে যাওয়া হলো গঙ্গার ঘাটে। জমিদার বাবুর আদেশ মতো শ্রাদ্ধের কাজ সেখানেই সারা হবে। সেই মতো ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করা হলো। বিকেল পর্যন্ত চলল সেসব। শ্রাদ্ধ শেষে 51 জন ব্রাহ্মণকে গোদান এবং বস্ত্রদান করা হলো। তখনকার সমাজে এই রীতি ছিল বড় ঘরের পারলৌকিক সমারোহে ব্রাহ্মণ সেবা করা। সবটা মিটতে মিটতে সন্ধ্যা হয়ে গেল। সকলেই এবার ফেরার তোড়জোড় করতে লাগলেন। আমিও ঘুরে ঘুরে চারপাশটা দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে সকলের থেকে কিছুটা এগিয়ে এসেছি, এমন সময় দেখলাম খুব দূর থেকে কেউ একটা ছুটতে ছুটতে আসছে। তাকে ঠিক চিনতে পারলাম না। তারপর একটু কাছে আসতেই বুঝতে পারলাম কানাই। আরে, এই যে কানাই আসছে, কিন্তু ও এমন এলো পাথাড়ি দৌড়চ্ছে কেন? দৌড়তে দৌড়তে সে একেবারে আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, শিগগির চলুন। ওখানে ওখানে খোকা বাবুর অবস্থা খুব খারাপ, প্রচুর প্রচুর রক্ত, চারপাশ লাল। আপনি এক্ষুনি এক্ষুনি। ওর কথার কোনো
মাথা মুন্ডু খুঁজে পেলাম না। বললাম, কানাই, এই কানাই, তুমি আগে শান্ত হও, তারপর বলো কি হয়েছে, তুমি কি দেখেছো? ঠাকুর মশাই, ওই ওই গায়ের উত্তর দিকে দক্ষিণ রায় বাবা থান আছে। আমি সেই পথ ধরে আসছিলাম, আচমকা লক্ষ্য করি থানের পিছন দিকের কুসুমবনী ঝোপ থেকে কার যেন একটা হাত বেরিয়ে আছে। আমি ঘাবড়ে যাই, ভয়ে ভয়ে ঝোপের কাছে গিয়ে দেখি সেখানে সেখানে দাদাবাবু পড়ে আছেন। কি বলছো কানাই? খোকাবাবু পড়ে আছে? হ্যাঁ ঠাকুর মশাই, খোকাবাবুর দেহে কোনো সার নেই। আপনি কিছু একটা করুন তাড়াতাড়ি। আমি আর কাল বিলম্ব না করে ছুটে গেলাম জমিদার বাবুর কাছে। অল্প কথায় সবটা বললাম ওনাকে। সাথে সাথে ওনার উজ্জ্বল মুখ বিবর্ণ হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ সব থেকে তেজি ঘোড়ায় টানা গাড়িতে উঠে পড়লেন। সঙ্গে ছিলাম আমিও। সহিসের চাবুক দুবার সশব্দে গর্জে উঠতে গাড়ি গতি ধরল। দক্ষিণ রায়ের থানে পৌঁছতে বেশি সময় লাগলো না। ঘটনাস্থলে পৌঁছে জমিদার বাবু লাফ দিয়ে গাড়ি থেকে নেমে কুসুমবনির ঝোপের দিকে ছুটলেন। আমিও তাকে অনুসরণ করলাম। এদিকে অন্ধকার ততক্ষণে নেমে গেছে। আলোর অনুপস্থিতিতে প্রথমটায় স্পষ্টভাবে কিছু দেখা গেল না, কিন্তু জমিদার বাবু লম্বার পাত্র নন। হতবম্বের মতো সারা ঝোপ চষে ফেললেন। আমিও নিজের মতো করে খুঁজছিলাম। এমন সময় কোনো কিছু পড়ার একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা ছিল দেহপতনের। আমি তা অনুসরণ করে সেই দিকেই গেলাম। জমিদার বাবু, জমিদার বাবু! ঠাকুরমশাই, এদিকে আসুন, খোকাকে পেয়েছি। আপনি থাকুন ওখানে, আমি আসছি। অন্ধকারের মধ্যে আমি এগিয়ে গেলাম। কিছুটা দূরেই জমিদার বাবুকে দেখতে পেলাম। এতক্ষণে অন্ধকারে থাকতে থাকতে চোখ সয়ে এসেছে, তাই বুঝতে কোনো সমস্যা হলো না। জমিদার বাবু! এই যে ঠাকুর, খোকাকে পেয়েছি। আপনি একটু সাহায্য করুন আমায়। ওকে যে তুলতে হবে, ওর দেহে চেতনা নেই। আমরা দুজনে ধরাধরি করে খোকাবাবুকে ঝোপের বাইরে নিয়ে এলাম। সেখানে কানায় দাঁড়িয়েছিল। সেও আমাদের দেখে এগিয়ে এসে খোকাবাবুর অচৈতন্য দেহটা গাড়িতে তুলতে সাহায্য করল। তারপর সেখান থেকে আমরা সোজা চলে এলাম বাসভবনে। খোকাবাবুকে এই অবস্থায় দেখে বাড়িতে থাকা চাকরেরা এসে গাড়ির সামনে ভিড় করল। প্রত্যেকের চোখে মুখে ফুটেছিল উৎকণ্ঠার ছাপ। হরিহর, বিষ্ণু, শ্যাম, কোথায় তোরা? এদিকে আয়। তোদের খোকাবাবুকে তাড়াতাড়ি অন্দরে নিয়ে যা। আমি এক্ষুনি গিয়ে কবরেজকে ডেকে আনছি। চাকরেরা ধরাধরি করে খোকাবাবুকে নিয়ে ভিতরে চলে গেল। জমিদার বাবু আবার সেই গাড়ি নিয়েই রওনা দিলেন কবিরাজের কাছে। ভিড়টা আস্তে আস্তে কমে এলো। আমার মাথা তখন কাজ করছিল না। এই অল্প সময়ের মধ্যে কত কিছু একসাথে ঘটে গেল ঠাউর করতেই পারলাম না। মাথার ভিতরটা মোচড় দিয়ে উঠেছিল বারে বারে। বাড়ির পরিবেশটা কেন জানি না বড্ড বদ্ধ লাগছিল আমার। কাউকে কিছু না বলে বেরিয়ে গেলাম তৎক্ষণাৎ। অনিশ্চিতের পথে পা ফেলতে ফেলতে রাত্রির অন্ধকারে যে কোন দিকে হেঁটে যাচ্ছিলাম জানি না। কেবল মনে হচ্ছিল জমিদার বাড়ি থেকে যত দূরে থাকবো ততই মঙ্গল। এবার তোমরা তো জানো, কখনো কোনো বিপদের সম্ভাবনা দেখা দিলে তবেই আমার মনে এমন ভাবের উদয় হয়। সেই সময় ঠিক এই ভাবটাই চলছিল মনের মধ্যে, কিন্তু এটা বুঝতে পারছিলাম না যে কেন মনে হচ্ছিল এমন। চলতে চলতে আচমকা কোনো কিছুতে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়লাম। মাথা ঢুকে গেল শক্ত কিছু একটায়। যন্ত্রণায় কোকিয়ে উঠলাম। চোখের সামনেটা ধীরে ধীরে আবছা হয়ে এলো। তারপর আর কি ঘটেছিল মনে নেই, কারণ
চোখ যখন খুললাম তখন যে আমি কোথায় তাই জানি না। নিজেকে খুঁজে পেলাম বিশাল এক চক্রের মাঝে। আমাকে কেন্দ্র করে ষড়ভুজ আকৃতিতে জ্বলছিল গনগনে আগুন। আমার হাতে পায়ে লাল লাল কি সব মাখানো ছিল। গনগনে আগুনের উত্তাপে সারা শরীর জ্বালা জ্বালা করছিল আমার, কিন্তু চিৎকার করারও যে কোনো উপায় নেই। মুখ বাঁধা ছিল শক্ত করে, পাশাপাশি হাতও। লক্ষ্য করলাম হাত মুখ বাঁধা থাকলেও পায়ে কোনো দড়ি ছিল না। মনের মধ্যে আশার আলো দেখতে পেলাম। তড়িঘড়ি উঠতে যাচ্ছি, এমন সময় একটা প্রবল গর্জন আমাকে থামিয়ে দিল। এই এই চুপ করে বস ওই চক্রের ভিতর, না হলে মরবি। এরপর দেখলাম অন্ধকারের মধ্যে থেকে কেউ একজন বেরিয়ে আসছে। আগুনের কাছাকাছি আসতে তার অবয়ব স্পষ্ট হলো আমার কাছে। একজন বৃদ্ধ মানুষ, তবে তার বেশভূষা বড়ই অদ্ভুত। পরনে কেবল একটি লাল আলখাল্লা, উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। হাতে বিশাল বড় একটা লাঠি, আর মাথার চুলে রং বেরঙের পালক গোঁজা। এক মুহূর্তের জন্য মনে হলো এ কি সেই সাঁওতাল গোষ্ঠীর কেউ। আমাকে একা পেয়ে আবার বন্দি করেছে। কিন্তু পর মুহূর্তে ভাবনা এলো, যদি তেমনটাই হয় তাহলে তো সে আমাকে মেরে ফেলতে পারত। এই সময় আচমকা এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। বৃদ্ধ লোকটা নিজের দুই হাত আকাশের দিকে উঁচিয়ে ধরে বিড় বিড় করে কয়েকটা অবদ্ধ শব্দ উচ্চারণ করল। ফলস্বরূপ যা হলো, ধীরে ধীরে তার পা মাটি ছেড়ে শূন্যে ভেসে উঠল। অক্ষিকোটর জ্বলে উঠল ভাটার আগুনের মতো। ভাসমান অবস্থাতেই সে আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ইপাহাস উপাহাস চাসলি কেন? রইলে হুইয়ে ধ্যাটা, অলেক সালান সালিয়েছিস অল্পেইয়ের বেটা। দ্বাদশীর এই পুণ্য সান্ধে মারি মুখে সেটা, বিনাশ হবি অশুভ প্রেত, নামসার কালকুটা। ছড়াটা আওড়ানোর পরেই সে তার হাতের লাঠিটা আমায় লক্ষ্য করে ছুঁড়ে দিল। আমি জড়ভরতের মতো স্থির হয়ে রইলাম। লাঠির আঘাত থেকে বাঁচার সামান্য চেষ্টাটুকুও করতে পারলাম না। তীরের গতিতে লাঠিটা এসে লাগলো আমার ঠিক তলপেটে। চিৎকার করে উঠলাম আমি। মুখে বাঁধা কাপড়ও আর আমার চিৎকারকে আটকাতে পারল না। কিন্তু চোখের সামনে তখন আমি যা দেখছিলাম তা কি স্বপ্ন ছিল না বাস্তব? বিভূতি, কিশোরী, আমি দেখলাম চিৎকারের সাথে সাথে আমার মুখ থেকে বেরিয়ে এলো কালো রঙের থকথকে এক পদার্থ। মাটির ওপর পড়তেই তার মধ্যে আন্দোলন সৃষ্টি হলো। আগুনের বলয়ের মধ্যেই সেটা ঘুরপাক খেতে লাগলো, কিন্তু আগুন ভেদ করে বেরোতে পারল না। আমার তখন বিস্ময়ের শেষ নেই। তার উপরে ঘটে গেল আরো একটা অদ্ভুত কাণ্ড। হাওয়ায় ভাসতে থাকা বৃদ্ধ লোকটা ভাসমান অবস্থাতেই এগিয়ে এলো আমার দিকে। তারপর প্রবেশ করলো অগ্নিকুণ্ডের ভিতর এবং ঘুরপাক খেতে থাকা থকথকে পদার্থটাকে হাতে তুলে নিয়ে মুখে পুরে দিল। আমার দিকে অমন গট গট করে তাকিয়ে আছিস কেন রে শালা? চমকে গেছিস বুঝি? চমকে যায়নি, ভয় পেয়েছি। আপনার রকম সকম দেখে ভীষণ ভয় লাগছে আমার। বলিস কি রে ছোড়া, আমাকে দেখে ভয়? কেন, আমি কি দত্তি না দানব যে আমাকে দেখে ভয় পেতে হলো? থালা পোড়া মুখো হনুমান নিজের মধ্যে সাক্ষাৎ সমন নিয়ে ঘোরাফেরা করছিল, আবার ভয় পাচ্ছে। এতক্ষণ পর লোকটার কথা শুনে বিচলিত হয়ে পড়লাম। বললাম, আমার ভিতরে সমন মানে বলতেটা কি চাইছেন আপনি? মা গো, বাংলা ভাষায় বললাম, বুঝতে পারলি না? আবার সমন মানে কি? যমরাজ। বেশ, এবার বলতো এই যমরাজ কিসের দেবতা? মৃত্যুর। ব্যাস, তাহলে তো পেয়ে গেছিস উত্তর। নে 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 নে,
এবার এবার চোখের সামনে থেকে দূর হওয়া দেখিনি। এইবার বেশ চটে গেলাম তার উপর। মহা বদলোক তো। আমাকে নিয়ে এতক্ষণ কি সব করে গেল, এখন আবার শব্দের খেলা খেলছে। লোকটা বোঝাতেটা কি চাইছে? হ্যাঁ, মনের মধ্যে কথাগুলো ভেবে নিয়ে বলতেই যাব, এমন সময় সে বলে উঠল, ওরে 8 কোটির বেটা, তুই তো দেখছি মুখ খারাপ করিয়েই ছাড়বি। যাক, যখন খারাপ করেই ফেলেছি তাহলে বলি শোন, তোর মুখ থেকে তখন যেটা বেরোলো সেটা কি জানিস? নিঃশব্দে আমি কেবল ডানে আর বামে মাথা নাড়ালাম। কালকুটা, অন্ধকারের এক ভয়ানক জিন, সে চেপে বসেছিল তোর উপর। আহা, এখনই অত অবাক হতে হবে না, আগে সবটা জেনে নাও। অবাক হওয়ার এখন অনেক সময় পড়ে আছে। দেখ, আমি তোকে চিনি না ঠিক, আগে কখনো দেখিও নি, তাও তোর ব্যাপারে আমি অনেক কিছু জানি। একটার পর একটা তোকে বলে যাব, তুই শুধু মাথা নাড়িয়ে জানাবি যে আমি ঠিক বলছি না ভুল, কেমন? বেশ, তবে শুরু থেকে শুরু করি। হ্যাঁ, তোর বাড়ি বাঁকুড়া জেলায়, মালিয়ারা রুদ্রপুর, ঠিক বলছি? হ্যাঁ। আচ্ছা, তোর সংসার ধর্মে কোনো মতি নেই বলে ঘর ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াস, তাই তো? হ্যাঁ। বেশ, এবার বল, তুই ঘুরতে ঘুরতে প্রথমে কাশী, তারপর বীরভূমের শ্মশানে গিয়ে উঠিস। কাশীতে তোর সাথে একটা সাধকের দেখা হয়েছিল এবং বীরভূমে এক পাগলির সাথে। দুজনেই তোকে বলেছিল যে সংসার ছেড়ে তুই বেরোতে পারবি না, তোকে সংসার করতেই হবে। কিন্তু তুই দুজনেরই কথা শুনিসনি এবং পাগলির কাছে জেদ করিস তন্ত্র শিক্ষার জন্য। অনেক কষ্টে তুই তাকে রাজি করিয়েও নিস, কিন্তু শেষমেশ সে তোকে ভেলকি দেখিয়ে কিছু শক্তি দিয়ে ভাগিয়ে দেয়। কি ঠিক বলছি তো? আমার মুখে কোনো কথা ফুটল না। লোকটা কিভাবে এত সব জানলো তা জানার জন্য আমি ছটফট করতে লাগলাম। অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে লোকটা সাধারণ কেউ নয়। নির্বোধ বালকের মতো সেই সময় চুপটি করে বসে তার মুখে নিজের কথা শুনছিলাম এবং রোমাঞ্চিত হচ্ছিলাম। বেশ, এতক্ষণ পটভূমি গেল, এবার আসে আসল কথায়। বীরভূম থেকে তো বেরিয়ে পড়েছিলিস, কিন্তু ভীষণ রোদের চোটে কিছুটা পথ গিয়েই তুই অজ্ঞান হয়ে পড়ে যাস। যখন চোখ খুলিস দেখিস তোকে ঘিরে একদল বিচিত্র মানুষ দাঁড়িয়ে আছে। তারা ছিল আসলে ভিং জাতির সাঁওতাল। অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে চোখ খোলার মাঝে যে সময়টা কেটেছিল, সেই সময় এই সাঁওতালেরাই তোকে তুলে এনেছিল নিজেদের গ্রামে বলি দেবে বলে। বলি? হ্যাঁ গো বাছাধন, বলি। ওরা তোমাকে দক্ষিণপতির উদ্দেশ্যে ভোগ দিত, সেই জন্যই অত কষ্ট করে তোমাকে তুলে এনেছিল। এ যে শুনে গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা, দক্ষিণপতি কে? আগে তো শুনিনি নামটা। তোর না জানাটাই স্বাভাবিক। আসলে দক্ষিণপতি হলেন ভিং জাতির সাঁওতালদের বন দেবতা। এই সাঁওতালরা মনে করে দক্ষিণপতি আছে বলেই তারা বেঁচে আছে। সমস্ত রোগ, ক্ষোভ, দুঃখ জড়া থেকে দক্ষিণপতি তাদের রক্ষা করেন। কিন্তু তার বদলে দক্ষিণপতিকেও ভোগ হিসেবে বিশেষ কিছু একটা উৎসর্গ করতে হয়। প্রতি বছর তৃতীয় মাসে কৃষ্ণপক্ষের রাতে একজন মানুষের বলি দক্ষিণপতি দাবি করে। সে মানুষ সাঁওতালদের মধ্যে থেকেও কেউ হতে পারে বা বহিরাগত। সাঁওতালরা এমনিতেই অসভ্য বর্বর হলেও আবেগের দিক থেকে বড়ই দুর্বল। তারা সর্বদা চেষ্টা করে এই ভোগ হিসেবে উৎসর্গ করা মানুষ যাতে বহিরাগত কেউ হয়। দুর্ভাগ্যক্রমে যদি কেউ একবার তাদের হাতে চলে আসে, তবে তার বেঁচে ফেরা একই রকমে অসম্ভব। কিন্তু তোর মধ্যে এমন কিছু একটা আছে যার জন্য তুই বেঁচে গেছিস। তাহলে আপনি আবার আমাকে নিয়ে এসব কি করছিলেন? আমার এই প্রশ্ন শুনে লোকটা বেজায় চটে গেল। এতক্ষণ তার মুখে যে শান্ত ভাব খেলা করছিল তা নিমিষে মিলিয়ে গিয়ে সেই জায়গায় ভর করল পাগলা ষাঁড়ের খ্যাপামো। হাতের লাঠিখানা তুলে পিঠের মধ্যিখানে সজোরে বসালো এক ঘা। ধড়াক করে লাফিয়ে উঠে আমি কিছুটা দূরে সরে গেলাম। মনে পড়ে গেল সেই পাগলির কথা। সেও আমাকে এমনভাবেই পোড়া কাঠ দিয়ে মেরেছিল প্রথম সাক্ষাতে। আমি পালাবো পালাবো করছি, লোকটা গুরুগম্ভীর কণ্ঠে আমাকে ডাকলো। এই এই এদিকে আয়, আয় বলছি। আমি যদি উঠি তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস তো? তার চেয়ে ভালো চুপচাপ ছোট খোকাটির মতো আমার সামনে বস। আমি ভদ্রভাবে তার সামনে গিয়ে বসলাম। তিনি আমার
ব্যথা জায়গায় হাত বুলিয়ে বললেন, রেগে গেলে আমার আর হুঁশ থাকে না। তোকে মেরেছি বলে রাগ করিস না ভাই। তুই জানতে চাইছিলিস না একটু আগে তোর সাথে আমি কি করছিলাম? তোকে বিপদ মুক্ত করছিলাম। যে কালকুটা জিন তোর উপর ভর করেছিল, তাকে যদি না মারতাম তাহলে তুই যেখানে যেখানে থাকতি সেখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতো। এই জিন নিজে কিছু করে না, কোনো এক মানুষের মধ্যে থেকে নিজের প্রভাব বিস্তার করে। তোর মধ্যে থাকা জিন তোর অজ্ঞানে একের পর এক কাণ্ড ঘটাতো এবং তুই কিছু বুঝতেই পারতিস না। একসময় ও তোর মস্তিষ্কে নিয়ন্ত্রণ কায়েম করে নিত, ফলে তোর মনে হতো এইসব দুর্ঘটনা তোর জন্যই ঘটছে, এবং একটা সময় পর আত্মগ্লানি তোকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করত। আপনি যখন আমার বিষয়ে এত কিছুই জানেন, তখন এটা নিশ্চয়ই জানেন যে বীরভূমের সেই মাতু পাগলি আমাকে কিছু শক্তি দিয়েছিল। এছাড়া আমার গুরুদেবও আমাকে এই ক্ষমতা দিয়েছিলেন যে কোনো বিপদ এলে আমি আগাম সতর্ক হয়ে যাব। তাহলে এই জিন আমার উপর প্রভাব বিস্তার করলো, অথচ আমি কিছুই জানতে পারলাম না কেন? কারণ তুই এখনো অভিজ্ঞ হয়ে উঠিসনি। শক্তি শুধু পেলেই হয় না, তাকে আত্মস্থ করতে জানতে হয়। তাছাড়া তোকে তো দক্ষিণপতির উদ্দেশ্যে ভোগ দেবে বলে সাঁওতালরা ধরে নিয়ে গিয়েছিল। দক্ষিণপতির চরণে বলি দেওয়ার আগে বলি প্রদত্ত জীবকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে হয়। ফলে দক্ষিণপতির দৃষ্টি কায়েম হয় জীবের ওপর। এবার কোনো ক্রমে যদি জীব পালিয়ে বেঁচেও যায়, তাও দক্ষিণপতি রোষ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। ভোগ না পেলে দক্ষিণপতি বলির উপর নিজের কুদৃষ্টি আরোপ করে, যার জন্য তার সঙ্গে নরকের নির্দিষ্ট এক প্রকার অশুভ শক্তির সংযোগ তৈরি করা হয়, যেমন তোর সাথে কালকুটা জড়িয়ে পড়েছিল। এসব সে কি বলে যাচ্ছিল? আমি তারানাথ তান্ত্রিক, বীরভূমের হাকিনী সিদ্ধা পাগলি অর্থাৎ মাতু পাগলির শিষ্য। আমার উপর কিনা জিনের নজর। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। জগতে এমন বহু জিনিসের অস্তিত্ব রয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয় না। অনেক সময় তাই আমরা সেগুলিকে অবিশ্বাসের নজরে দেখি। ফলে কখনো কখনো তারা আমাদের সাথে জ্ঞানে অজ্ঞানে যুক্ত হয়ে যায় নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে। বিহ্বল দৃষ্টিতে আমি লোকটার দিকে চেয়ে থাকলাম। সে আরো অনেক কিছু বলে চলল, যা পরে আমার কাজে লেগেছিল। শোন, যাকে এই এই কিছুক্ষণ আগে ঝোপ থেকে তুলে আনলি, আমি তো দেখলাম। মাথায় রাখিস, ও জীবিত মানুষ নয়। দাঁড়া দাদা, চমকাস না, পুরোটা শোন আগে। মনে রাখবি, কালই তোর হাতে শেষ সুযোগ থাকবে ওকে ধ্বংস করার। তোকে কিছু শক্তি দিচ্ছি, তবে যদি এতে পর্যাপ্ত না হয়, এই মন্ত্রটা জপ করবি জোরে জোরে, বিপদ কেটে যাবে। যা এবার, যা 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 যা, ফিরে যা। আমি যে এতক্ষণ এত কথা বললাম, মিলিয়ে দেখ কতটা সত্যি আর কতটা মিথ্যে। লোকটা যা বলল তা যদি সত্যি হয়, তাহলে এই মুহূর্তে জমিদার বাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু ঘটে গেছে। না, আর দেরি করা ঠিক হবে না। আমি উঠে পড়লাম। যাওয়ার আগে একটা কথা মনে পড়লে লোকটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এতক্ষণ তো কথা বললাম, অথচ আপনার নামটাই তো জানা হলো না। লোকটা স্মিত হেসে জবাব দিল, আমার নাম রায়মণি। ফেরার সময় রায়মণি জমিদার বাড়ির সিংহদ্বার অবধি আমায় ছেড়ে গেলেন। পিছনে ফিরে তাকে বিদায় জানাবো, ও মা, দেখি পিছনে কেউ নেই। কিন্তু তাতে খুব একটা চমকালাম না। কয়েক ঘন্টা আগে যা সব দৃশ্য দেখলাম, তারপর আর এসবে চমক লাগে না। যাই হোক, আমি সিংহদ্বার পেরিয়ে সবে বারমহলে পা রেখেছি কি সেই সময় ভিতর বাড়ি থেকে কান ফাটানো এক জান্ত গর্জন ভেসে এলো। বুঝতে আর বাকি রইল না, রায়মণির কথা অক্ষরে অক্ষরে মিলতে শুরু করেছে। সময় নষ্ট না করে ছুটে গেলাম অন্দরের দিকে। মুহুর্মুহু গর্জনের শব্দ অনুসরণ করে এগোতে লাগলাম। এবারেও শব্দটা আসছিল জমিদারের ঘর থেকে। সেদিকে যেতেই দেখি আরেক নারকীয় দৃশ্য। কয়েক ঘন্টা আগে যাকে সকলে মিলে অচেতন অবস্থায় এখানে নিয়ে এলো, সেই জমিদার পুত্র অর্কশেষ কিনা কানাই চাকরের
টুটি টিপে শূন্যে চাগিয়ে ধরেছে। কানাই প্রাণপণে সেই বজ্রমুষ্টি থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কানাইকে ছটফট করতে দেখে অর্ঘশেষ দাঁতে দাঁত চিপে আরো জোরে গলায় চাপ দিল। কানাইয়ের আর্তনাদ বদলে গেল গোয়ানিতে। বুঝলাম আর এক মুহূর্ত এমনভাবে ভেসে থাকলে মৃত্যু অনিবার্য। রায়মণির বলা সেই ছড়ার কথা মনে করতে লাগলাম। তারপর ছুটে গিয়ে অর্ঘশেষের গায়ে মারলাম এক ধাক্কা। আকস্মিক আক্রমণ আঁচ করতে না পেরে সে ছিটকে পড়ল কিছুটা দূরে। ভাসমান অবস্থায় অনেকটা উপর থেকে মাটিতে পড়ল কানাই। আমি তাকে সামলালাম। অর্ঘশেষের ভূপতিত শরীরটা পুনরায় আমার দিকে ফিরল। তার চোখের চাহনি কি বিভৎস সেটা বলে বোঝাতে পারবো না। মনে হলো আমার ভিতরের সমস্ত সাহস এক নিমিষে সে শুষে নেবে। কিন্তু আমি ভয় পেলাম না। উঠে দাঁড়িয়ে তার চোখে চোখ রাখলাম। তারপর জপ করলাম বিষ্ণু মন্ত্র। শান্তাকারং ভুজগশয়নম পদ্মানং সুরেশম বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীভীর্দং গম্যম। সাথে সাথে অর্ঘশেষের কণ্ঠ থেকে ভেসে আসা গগন বিদারী চিৎকারে প্রকৃতি ত্রস্ত হয়ে উঠল। আমি এক পা করে তার দিকে এগোতে থাকলাম। মুখে জপ করে চললাম শ্রী বিষ্ণুর মন্ত্র। পৈশাচিক প্রতিমূর্তি ক্রমে সেদিয়ে যেতে লাগলো দেওয়ালের এক কোণে। তার মুখে তখন আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। পিছতে পিছতে যখন তার পিঠ দেওয়ালে ঠেকে গেল, তখন ভয়ের মধ্যেও আমার দিকে দাঁত খিচিয়ে নারকীয় স্বরে সে বলল, আসবো আসবো, আমি আবার আসবো। এইভাবে আমায় তুই তাড়াতে পারবি না। তোকে আমি দক্ষিণ পতির উদ্দেশ্যে বলি দেবই। দেখে নিস তুই দেখে নিস। প্রচন্ড এক বিস্ফোরণের শব্দ জাগল। সারা ঘর জুড়ে ছেয়ে গেল কালো ছায়া। তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু সেই কালো ধোঁয়ার বাইরে আসার আগেই দরজা বন্ধ করে রায়মণির দেওয়া নীল তাগা দিয়ে দরজার হাতল ভালোভাবে পেঁচিয়ে দিলাম। দরজার উপর ক্রমাগত আঘাতের পর আঘাত হতে লাগলো, তার সাথে সেই পৈশাচিক গর্জন। আমি এবং কানাই সেই মুহূর্তে সেখান থেকে সরে গেলাম। কানাই, এই কানাই, জমিদার বাবু কই? ওনাকে তো দেখছি না। কানাই কিছু বলার আগেই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। আমি বললাম, এ কি কানাই, কাঁদছো কেন তুমি? আমাকে বলো, জমিদার বাবু কোথায়? জমিদার মশাই। বলতে বলতে সে ওপর দিকের ঘরের দিকে নির্দেশ করল। দ্রুত বায়ে সেই ঘরের সামনে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম এবং ঢুকেই সামনের দৃশ্য দেখে কপালে হাত দিয়ে বসে পড়লাম। জমিদার বাবু! লম্বা একটি তলোয়ার জমিদার বাবুর বুকের বাম পাশে গাঁথা ছিল। তার উল্টো পিঠটা শরীরের মাংস ফুঁড়ে অপর পাশ দিয়ে বেরিয়ে এসেছে। সেই স্থান থেকে অনবরত রক্ত বেরিয়ে ঘরের সাদা পাথরের মেঝে রাঙিয়ে তুলছে। তার শরীরে প্রাণের কোনো চিহ্ন আমি খুঁজে পেলাম না। এক মুহূর্তের জন্য মনে হলো মাথার উপর থেকে শেষ আশ্রয়টাও যেন সরে গেছে। হতচকিত অবস্থার রেশ কাটতে আমি পাগলের মতো ছুটে গিয়ে তার পাশে বসে পড়লাম। জমিদার বাবু, জমিদার বাবু, আপনি মারা যেতে পারেন না। কিচ্ছু হয়নি আপনার। উঠুন না। কি হলো? আপনি কোনো কথা বলছেন না কেন? এই যে দেখুন, আমি এসেছি। একটিবার চোখ মেলে তাকান জমিদার বাবু, একটিবার তাকান। জমিদার বাবু! ঠাকুর, আপনি এসেছেন।
বুকের ভিতরের জ্বালাটা এইবার জুড়োবে। এমন কথা বলবেন না, আপনার কিচ্ছু হবে না। আপনি কেন এত বিচলিত হচ্ছেন? অহেতুক মায়া বাড়াবেন না ঠাকুর। এ মৃত্যু অবধারিত। কি জানেন তো, অবাক লাগছে এই ভেবে যে নিজের ছেলে কিনা আমার বুকে তলোয়ার বসালো, আর যার সাথে আমার দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই, সে আমার মৃত্যুতে বিলাপ করছে। আপনি সত্যিটা জানেন না বলে এমন বলছেন। সত্যি? কি সত্যি? সত্যিটা হলো এই যে আপনি যাকে ঘরে এনে তুলেছেন সে আর আপনার আগের খোকা নয়। আপনার খোকা তো সেই রাত্রেই মারা গিয়েছিল যেদিন মুর্শিদাবাদ থেকে আপনার কাছে চিঠি এনেছিল হরিহর। আদতে সেই রাত্রে মুর্শিদাবাদের কোনো আক্রমণই হয়নি। কি করে জানলাম এসব তা আপনাকে বোঝাতে পারবো না, তবে বাস্তব এটাই। সেই রাত্রে হরিহর আপনার ছেলেকে বাকিদের থেকে আলাদা করে পথ ভুলিয়ে সাঁওতালদের ডেরায় নিয়ে যায়। সে তাদের সাথে মিলিত ছিল। সেখানে সাঁওতালরা তার উপর নৃশংস অত্যাচার চালায় এবং শেষে তাদের কুলদেবতার উদ্দেশ্যে বলি দেয়। বর্তমানে হয়তো তার শরীরটা দেখতে পাচ্ছেন, কিন্তু তাতে মানবতার কোনো অস্তিত্ব নেই। কি বলছেনটা কি ঠাকুর? এত সব হয়ে গেল আমার অজান্তে। হায় ঈশ্বর! ঠাকুর, ঠাকুর, আমার হাতে আর বেশি সময় নেই। আমি শুধু এইটুকু প্রার্থনা করব যে যে আমার প্রাণের চেয়েও প্রিয় এই গ্রাম ও গ্রামের মানুষদের আপনি রক্ষা থেমে গেলেন জমিদার। তারপর আরেকটি বর্ণ উচ্চারণ তিনি করেননি। যে হাত দুটো দিয়ে আমার হাত চেপে ধরে অনুরোধ করেছিলেন, সেই হাত দুটোর বাঁধন আলগা হয়ে খসে পড়ল। চোখের দৃষ্টি হলো স্থির, কেবল ঠোঁট দুখানি খানিকটা তীর তীর করে কেঁপে স্থির হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখছিল কানাই। এইবার সেও একপাশে সরে গেল। আমার কানে কেবল আসতে লাগলো একটা অস্ফুট কান্নার শব্দ। নিজের দুই হাতের দিকে চেয়ে দেখলাম সে দুটো একেবারে টকটকে লাল হয়ে রয়েছে। কাঁপা কাঁপা সেই হাত দিয়ে মৃত জমিদারের শরীর স্পর্শ করে দৃঢ় স্বরে বললাম, আপনার গা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি জমিদার বাবু, যার বা যাদের জন্য আপনাদের সকলকে অকালে মরতে হলো তাদের কাউকে আমি ছাড়ব না। ঈশ্বরের ন্যায়দণ্ডের দ্বারা সকলের বিচার হবে, প্রত্যেকে তাদের কৃতকর্মের শাস্তি পাবেই। এরপর চলে আসছি সোজা গল্পের শেষের অংশে। এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আরে এটা যেন এখন রোগ ধরে গেছে জানো তো। কোনো কথাই অল্পে শেষ করতে পারি না, টেনে টেনে বড় হয়েই যায়। তাতে আমাদের কিন্তু এতটুকুও বিরক্ত লাগে না, বরং শুনে আনন্দ পাই, রোমাঞ্চিত হই। আর এ তো কবিতা নয় যে অল্প কথায় শেষ করবেন। গল্পের বৈশিষ্ট্যই হলো যে সে কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় বোঝা মুশকিল। কি হে কিশোরী, কিছু বললে না?
আমি আসলে গল্পের শেষটা শোনার জন্য অপেক্ষা করছি ঠাকুরমশাই, তাই এর মাঝে কিছু বলছি না, কারণ আপনি যদি আবার চটে যান সেখানেও বিপদ। না না বাপু, এবার আর চড়বো না। শোনো, শেষটায় কি হলো, রায়মণি বলে দিয়েছিল আগেই যে পরের রাতটায় আমার হাতে শেষ সুযোগ থাকবে। এই সময়ের আগে নয় আমি ওকে শেষ করব, আর না হলে ও আমাকে শেষ করে দেবে। তাছাড়া জমিদার বাবুকে করা প্রতিজ্ঞাও প্রতি মুহূর্তে মাথার মধ্যে আন্দোলন সৃষ্টি করছিল। হয়তো তা থেকেই আমি লড়ার শক্তি পেয়েছিলাম। পরের দিন সকালটা জমিদার বাবুর সৎকার কার্যেই কেটে গেল। দুপুরের দিকে কানাইকে পাঠালাম গ্রামের সকলকে জানিয়ে আসতে যে সন্ধে নামার পর যাতে কোনো কারণবশতই কেউই তাদের ঘর ছেড়ে না বের হয়। কানাই চলে গেলে আমি বসলাম ধ্যানে, এক মনে পাগলিকে স্মরণ করতে লাগলাম। ধীরে ধীরে চোখের সামনে থেকে দৃশ্যপট মুছে গিয়ে অন্য আর এক দৃশ্য ফুটে উঠল। সেই দৃশ্য আমার চেনা। বীরভূমের শ্মশানে জ্বলন্ত চিতার সামনে আমি ও মাতু পাগলি মুখোমুখি বসে আছি। মাতু পাগলি আমার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, সে আমাকে থামিয়ে বলে উঠল, অলোক পে ঘটের মোড়া সেই আমার কাছে এসে জুটেছে। আমাকে ছাড়া কি গতি নেই তোর? তুমি তো সব জানোই মা, এই মুহূর্তে তোমার শরণাপন্ন হওয়া ছাড়া কি আর উপায় আছে? কেন, তোকে তো একজন সাহায্য করছে। ধুস, ওই লোকটাকে আমার সুবিধার মনে হয় না। এই কথাটা যেই না বলেছি অমনি পাগলি সপাটে এক চড় কষালো আমার গালে, বলল, ওরে অকাল কুষ্মাণ্ড, তুই জানিস কার সম্বন্ধে এমন অকথা কুকথা বলছিস? যিনি সুন্দরবন অঞ্চলকে এত বছর ধরে আগলে রেখে আসছেন তাকে তুই সন্দেহ করছিস? মূর্খ! মা, তোতলাচ্ছিস কেন এখন? অসভ্যের মতো কাজ করার সময় মনে ছিল না? পারলে ওনার কাছে ক্ষমা চা। সুন্দরবন এলাকা ওনার, ওখানে যা বিপদ আসবে সব বাবা দক্ষিণ রায় নিজ হাতে সামলে নেবেন। তোকে অত ভাবতে হবে না। উনি যেমন যেমন বলছেন তাই তাই করবি, বুঝলি? তার মানে রায়মণি হলেন স্বয়ং দক্ষিণ রায়? পাগলি আর কিছু বললে না। ওর নিস্তব্ধতার মধ্যে উত্তর লুকিয়েছিল। তা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না। মনে মনে ভাবলাম, স্বয়ং দেবতা সাক্ষাৎ পেয়েও আমি তাকে চিনতে পারিনি। তিনি অগোচরে আমার সাথেই ছিলেন। বিপদ থেকে রক্ষা করেছেন একবার, আবারও তিনিই বাঁচাবেন। চোখ খুললাম, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। কানাই আমার এক পাশে দাঁড়িয়েছিল। ওকে বললাম, যেটা বলেছিলাম জোগাড় হয়েছে? হ্যাঁ ঠাকুর, ওই যে ব্যাটাকে ধরসাই করে এনেছে, ও কি শক্তি বাঘটার গায়ে! জালে ধরা পড়েও লম্প ঝম্প করে একেবারে আমাদের নাজেহাল করে ছেড়েছিল। তবে এখন নিশ্চিন্ত, ওকে আমরা মেরে দিয়েছি। আর আপনার কথা মতো বন্ধ দরজার সামনে ওই যে শুইয়ে রেখেছি। বেশ হয়েছে, আমার গিন্নিমাকে মেরেছিল, এবার অন্তত প্রায়শ্চিত্ত করুক। তুমি তাহলে শেষ কাজটা করো, ছুরিটা নিয়ে একটানে দরজার তাগাটা কেটে যত দ্রুত পারবে ছুটে গিয়ে একপাশে লুকিয়ে যাবে। বাঘটা একবার জ্যান্ত হয়ে উঠলে ভুলেও ওর চোখের সামনে আসবে না, বুঝেছ? বুঝেছি ঠাকুর, কিন্তু আপনি? আমি যে শিকারের টোপ, এই এই সারা গায়ে রক্ত মেখে নিলাম। এবার শুধু ওর জেগে ওঠার পালা। আমার কথা মতো কানাই বন্ধ দরজার কাছে গিয়ে ছুরির এক টানে নীল তাগা কেটে ফেলল। তারপর ছুটে চলে গেল একপাশে। বন্ধ দরজার পাল্লা এক নিমিষে দুফাঁক হয়ে গেল। উৎকণ্ঠায় তখন আমার বুক ঢিপ ঢিপ করছিল। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছিলাম। এমনিতে আমি দুর্বল প্রকৃতির মানুষ নই, তবে সেই সময় উত্তেজনায় হাত পা
একটু হলেও কাঁপছিল আমার। আমি দেখলাম ঘরের মধ্যে থেকে সেই কালো ধোঁয়া বেরিয়ে এসে মৃত বাঘের মুখের মধ্যে ঢুকে গেল। সাথে সাথে বাঘটা এক লাফে সোজা হয়ে দাঁড়ালো, রক্তলুলুপ দৃষ্টিতে চাইলো আমার দিকে। তার চোখেও সেই একই প্রতিহিংসা লক্ষ্য করলাম যা গত রাত্রে অর্ঘ শেষের মধ্যে খুঁজে পেয়েছিলাম। বাঘটা দুই চোয়াল প্রসারিত করতেই বাইরে বেরিয়ে এলো তীক্ষ্ণ দাঁতের সারি, যার মধ্যে উপরের সদন্তের আকার ছিল নিচের গুলোর চাইতেও বড়। আমার শরীর থেকে নির্গত রক্তের গন্ধ তার নাকে লাগতেই সে এক পা করে আমার দিকে এগোতে থাকলো। আমি আর দাঁড়ালাম না। বাঘের ঝাঁপিয়ে পড়ার আগেই আমি সবেগে দৌড় লাগালাম দক্ষিণ রায়ের থানের দিকে। পিছনে বাঘটাও প্রচন্ড হুঙ্কার ছেড়ে ছুটে আসতে লাগলো। আমি নিজের গতি আরো বাড়ালাম। যা পারে হয়ে যাক, আমি দৌড় থামাবো না, কারণ একবার থামলে আর রক্ষে নেই। শরীরের সমস্ত শক্তিটুকু লাগিয়ে দিয়ে ছুটে চললাম হাওয়ার গতিতে। পথের মধ্যে কত জায়গায় কাঁটা ঝোপের ঝোপ পড়ল, তার মধ্যে দিয়েই ছুটলাম। ফলে হাত পায়ের নানা স্থানে ক্ষতের সৃষ্টি হতে থাকলো। একবার তো সোজা ধাক্কা খেলাম গোরান গাছের সাথে। গাছের শক্ত ডালের আঘাতে কপাল ফাটলো, তাও আমি থামলাম না। এদিকে বাঘের সাথে আমার দূরত্ব ক্রমে কমে আসতে লাগলো। শরীরে জোর শেষ, বুক ফেটে যাচ্ছে তেষ্টায়। গতি কমে আসছিল আমার। মনে হচ্ছিল আর পারলাম না প্রতিজ্ঞা পালন করতে। শেষটায় ভারসাম্য হারিয়ে আছাড় খেয়ে পড়লাম মাটির উপর। বাঘটা ছুটে এসে থামলো আমার সামনে। এতক্ষণ পর শিকারকে নাগালে পেয়ে তার জিঘাংসা আরো বেড়ে উঠল। লকলকে জিভটা বের করে চেটে নিল মুখটা, এবং তারপরেই এক পৈশাচিক কণ্ঠ ভেসে এলো তার মধ্যে থেকে। অনেক ছুটেছিস, এবার কোথায় পালাবি? আর পালানোর জায়গা নেই। বলেই সে লাফিয়ে আমার বুকের উপর চেপে বসলো। তার তীক্ষ্ণ নখযুক্ত সুবিশাল থাবা রাখলো আমার গলার উপর। বলল, দক্ষিণপতির উদ্দেশ্যে যাকে একবার উৎসর্গ করা হয়, আর তার বেঁচে থাকার কোনো অবকাশ থাকে না। ভাগ্যের জোরে সেবার পালাতে পেরেছিলিস, কিন্তু ভাগ্য যে সবসময় সাথে থাকে না। আজ আমি তোকে নিজের হাতে মেরে তোর রক্ত দক্ষিণপতির চরণে অর্পণ করব। এই বলে বাঘটা হুঙ্কার ছেড়ে নিজের তীক্ষ্ণ দাঁত আমার গলায় বসাতে যাবেই এমন সময় শুনতে পেলাম ততোধিক উগ্র এবং হিংস্র একাধিক হুঙ্কার। সেই শব্দে থতমত খেয়ে আমার উপর থেকে বাঘটা নেমে পড়ল। সেও প্রবল শক্তিতে গর্জন করে উঠল, যেন শত্রুপক্ষের সামনে যুদ্ধের আহ্বান। উৎকণ্ঠা ধীরে ধীরে কমে এলো আমার আর চিন্তার কোনো কারণ নেই। পরিত্রাতা এসে গেছেন। অন্ধকারের মধ্যে 5 জোড়া উজ্জ্বল চোখের জ্বলন্ত দৃষ্টি ফুটে উঠল। তারপর সেগুলি আস্তে আস্তে বেরিয়ে এলো অন্ধকারের মধ্যে থেকে। আমার বুকের ওপর চেপে বসা বাঘের চেয়ে দ্বিগুণ আকারের 5খানা দৈত্যাকৃতির বাঘকে ঘন ঝোপের ভিতর থেকে আমি বেরিয়ে আসতে দেখলাম। তাদের প্রত্যেকের শরীর থেকে এক অস্বাভাবিক উজ্জ্বল ছটা নির্গত হয়ে চারপাশটাকে আলোকিত করে তুলল। তাদের আকার দেখলে মৃত্যুও হয়তো ভয় কেঁপে উঠবে। তাহলে ভাবো, ওই বাঘটার তখন কি দশা হয়েছিল। এতক্ষণ যে ত্রাসের রূপ নিয়ে আমাকে হানা করে বেড়ালো, এখন সেই পালাতে চেষ্টা করলো, কিন্তু তার আগেই 5খানা দৈত্য তাকে ঘিরে ধরল। ফলে তার আর সাহস হলো না সেই চক্রব্যূহ ভেদ করার। তারপরই দেখলাম অন্ধকারের মধ্যে থেকে তীর ধনুক হাতে এক উজ্জ্বল দৈব পুরুষ প্রকাশ্যে আসলেন। তার ঊর্জার সামনে নিজে থেকেই আমার মাথাটা নত হলো। প্রণাম করলাম তাকে।
তিনি আমার দিকে চেয়ে রইলেন মায়াবী এক দৃষ্টিতে। তারপর ক্রুদ্ধ চোখে সন্ত্রস্ত বাঘটার দিকে তাকিয়ে বললেন, এই সুন্দরবন আমার রাজত্ব, এখানে সকল আশ্রিত আমার কৃপাধন্য। সেখানে তুই সামান্য এক সাঁওতাল কেবল ক্ষমতার লোভে এসেছিস আমার কৃপাধন্য যুব পুরুষকে হত্যা করতে। তোর এত বড় আস্পর্ধা পাপিষ্ট! তোর জন্য একটা গোটা পরিবার শেষ হয়ে গেল। তোর জন্য এই মানুষটার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, এমনকি একে ফাঁদে ফেলার জন্য ছল চাতুরির আশ্রয় নিতেও তুই পিছু বা হোসনি। এই সমস্ত পাপের শাস্তি পাবি তুই। পাশাপাশি যারা তোকে সাহায্য করেছিল তারাও শাস্তি পাবে আমার এই অনুগতদের হাতে। আজ আমি রাজা দক্ষিণ রায় নিজ হাতে তোকে বধ করলাম। রাজা তার হাতের ধনুক বাগিয়ে ধরলেন। তারপর হাতে থাকা তীর ধনুকে স্থাপন করে লক্ষ্য স্থির করলেন। তারপর নিক্ষেপ করলেন। ধনুকের ছিলা গর্জে উঠল এবং সাথে সাথে প্রবল শক্তিধর বাঘটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে একেবারে স্থির হয়ে গেল। এইভাবে দক্ষিণপতির কুদৃষ্টি থেকে আমাকে বাঁচিয়েছিলেন স্বয়ং রায়মণি। তারানাথ থামলেন। আমরা দুজন এতক্ষণ এক মনে গল্প শুনছিলাম। খেয়াল করিনি উত্তেজনার চোটে সারা শরীর ঘামে ভিজে গেছে। শীত এখনো যায়নি। মাঝে মাঝে ঠান্ডা বাতাস জানলার মধ্যে দিয়ে আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছিল। ভিজে শরীরে হাওয়া লাগতেই কেঁপে কেঁপে উঠছিলাম। কিশোরী বলল, হ্যাঁ, সে না হয় বুঝলাম যে ভিং জাতির সাঁওতালদের খপ্পর থেকে দক্ষিণারায় আপনাকে বাঁচিয়ে গেছিলেন, কিন্তু তিনি তো শুধু একজনকে মেরেছিলেন, আর বাকিদের তাহলে কি হলো? কেন? ওই যে বললাম, 5খানা দৈত্যাকৃতির বাঘ ছিল, ওরাই বাঘীদের মেরেছিল। কিছুদিন পর সুন্দরবন ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। ফিরতি পথে সাঁওতালদের সেই গ্রাম আবার পড়ল, কিন্তু সেখানে পৌঁছে দেখি সমস্ত জায়গায় সাঁওতালদের আধ খাওয়া দেহ, কোথাও হাত, কোথাও খোবলানো পা, মাথা এদিক সেদিক পড়ে আছে। একেবারে বিশ্রী কাণ্ড। মনে মনে একবার ভেবেছিলাম, আমার যদি দেখেই গা শিউরে ওঠে তাহলে মরার সময় ওদের কেমন লেগেছিল। আমিও তাই ভাবতে লাগলাম। তবে ভাবনা বেশি দূরে এগোলো না। অমন দৈত্যের মতো বাঘের মুখ কল্পনা করলেই পিলে চমকে যায়। যাই হোক, বর্তমানে চোরা শিকারীর দল যেভাবে বাঘ মারা শুরু করেছে তাদেরকে শায়েস্তা একমাত্র দক্ষিণ রায় অথবা রায়মণিই করতে পারবেন। আচ্ছা, আপনাদেরও কি তাই মনে হয়? শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প দক্ষিণ রায়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।